আর শোনো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও কেমন? এই যে জুনিয়র, কখনো কখনো সাইডে বা পেছনেও ফিরে তাকাতে হয়, সব সময় সামনে তাকিয়ে চললে চলে? সাইড থেকে এমন কথা কানে আসতেই দাঁড়িয়ে সাইডে তাকিয়ে বললাম, এমন কথা বলার কারণ কি? এই যে আপনাকে প্রায় একটা বছর যাবৎ ফলো করি, সেটা আপনি খেয়াল করেছেন? জি, আমি খেয়াল করেছি, অনুভব করেছি, চিন্তা ভাবনা করে দেখেছি, কিন্তু কোনো প্রকার ফিল আসেনি। কেন? আমি কি দেখতে খারাপ? আমার সাথে প্রেম করা যায় না? না, আপনাকে আমার যোগ্য বলে মনে করছেন না। কোনটা জুনিয়র? না, আপনাকে দেখে এবং আপনার সাথে কথা বলে কখনো মনের ভিতরে ঘন্টা বেজে ওঠেনি, তাই প্রেমে পড়া হয়নি। যদি ঘন্টা বাজতো তাহলে হতো সিনিয়র। এমনভাবে রিজেক্ট করে দিবেন? একটু তো ভেবে দেখতে পারেন, একটু ভেবে দেখুন না। এমনভাবে তাকাবেন না। মনে মনে বললাম, মেয়েদের এই পিটপিট করে তাকানো দৃষ্টির কাছেই ছেলেরা সবচেয়ে বেশি দুর্বল। এভাবে তাকালে, এভাবে অনুরোধ করলে মনের ভিতর অদ্ভুত একটা অনুভূতি জেগে ওঠে। বুকের বাম পাশে হালকা একটা কম্পন শুরু হয়, যেন হৃদয়টা নীরবে কিছু বলতে চাই। সেই অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন, শুধু অনুভব করা যায়। কেন? এমনভাবে দেখলে বুকের ভিতর কিছু হয়? তাহলে এমনভাবে তাকিয়ে থাকি। উই সরেন আপনি। আমি এখন গেলাম, দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করি। জুনিয়র, কি ভাববো আমি? কিছু না সিনিয়র, আমার তরফ থেকে না তো নাই। একা একা হেসে উঠলাম। আমি আকাশ, অনার্স ফোর্থ ইয়ারে। বাসায় আব্বু আম্মু, বড় বোন, এই নিয়ে ফ্যামিলি। বড় বোনের বিয়ে হয়ে গেছে। এখন বাসায় আমরা তিনটা মাত্র জীব। যার সাথে কথা বলছিলাম সে আমার সিনিয়র, সম্ভবত মাস্টার্স করছে, অথবা সেমিয়ার অন্য ডিপার্টমেন্টে। জুনিয়র যখন বলছে তখন উনি সিনিয়র এবং মাস্টার্স করছেন, অথবা ফেলো স্টুডেন্ট, কিছু একটা হবে। উনি দেখতে অনেক মিষ্টি, প্রথম দেখাতেই প্রেমে পড়া যায়। এটা বলবো না কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, তবে অনেক সুন্দর। কিন্তু ওনার প্রতি আমার কোনো ফিলিংস আসে না। ফোর্থ ইয়ারের আজকে প্রথম ক্লাস। বন্ধুরা আগে এসেছে, আমার শুধু দেরি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুম ভাঙতো কি না সন্দেহ। আমার থাপ্পড় খেয়ে ঘুম ভেঙেছে। কি যেন স্বপ্ন দেখছিলাম, আর বউ বউ বলে কী সব বলছিলাম, তাই নাকি মেরেছিল। হাঁটতে হাঁটতে বন্ধুদের কাছে এলাম। কিরে বন্ধু, আমি তো ভাবছিলাম তুই আজকে কলেজ আসবি না। তোকে ফোন দিয়েছিলাম, রিসিভও করিসনি। আরে আরও বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তাই দেরি। তারপর বন্ধুদের সাথে কথা বলতে শুরু করি। কি রে, খুশি খুশি লাগছে যে? কি হয়েছে? আমি কি দেখতে অসুন্দর? আমার মধ্যে কি এমন কমতি আছে যে আমাকে রিজেক্ট করলো? কে রিজেক্ট করলো? তোর জুনিয়র? তোর মাঝে কিছু কমতি আছে বলেই তো তোকে রিজেক্ট করলো, এবং তোর একটা বয়ফ্রেন্ডও নেই। অপমান করছিস? কোথাও না তো, তোকে অপমান করতে যাব কেন? আমাদের কি সেই সাহস আছে যে তোকে অপমান করব? এমনভাবে দাঁত বের করে হাসবি না তো। আমি কি এতটাই অসুন্দর যে আমার সাথে রিলেশনে যেতে চাইলো না? তার থেকে বরং এগুলো অন্য কোথাও ট্রাই কর। আমাদের কলেজের ছেলের অভাব পড়েছে যে তুই একটা বছর যাবৎ একজনকে ফলো করে যাচ্ছিস। সেই ছেলের থেকে অনেক হ্যান্ডসাম এবং সুন্দর ছেলে আছে। মানুষ ভালোবাসে কেন? নিজেকে ভালো রাখতে। আমি যদি তার ভিতরে আমার ভালো থাকাটা দেখতে পাই, তাহলে আমার কি দোষ? রিলেশনে একজনে আসক্ত নারী পুরুষ সব সময় ঠকে যায়। লয়াল থেকে জীবনে সুখ খোঁজা আর অন্ধকারে সুখ খোঁজা একই। এই যে মনে কর আমাকে ঠকিয়ে চলে গেল। একাধিক রিলেশন করব কি? প্রথমবারই রিজেক্ট করে দিয়েছে। আহ, কি কষ্ট! এটাও নাকি আমাকে দেখতে হলো? আটা শেষ করে ক্লাসে চলে আসি। বিকেলে শপিং মলের সামনে দাঁড়িয়ে রাজকে ফোন দিলাম। কি রে, কোথায় তুই? আমি তো বনজন চালাই, তুই চলে আয়। ওয়েট। মলের ভিতরে এসে লিফট আসার জন্য অপেক্ষা করলাম। আস্তে উঠে পড়ি। দ্বিতীয় তলায় লিফট থামে, হয়তো কেউ উঠবে। এক সাইডে দাঁড়িয়ে আমার মতো ফোন টিপছি, মানে গেম খেলছি। খেয়াল করেছি শুধু একজন প্রবেশ করেছে। লিফট চলতে চলতে একটা ঝাঁকি দিয়ে থেমে গেছে। কি হলো বুঝলাম না। বিদ্যুৎ চলে গেল না নষ্ট হয়ে গেল?
নষ্ট হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে তো। আপনি এমন এক আজব মানুষ যে আশেপাশে তাকিয়ে দেখেন না, কে এলো কে গেল সেদিকে বিন্দু পরিমাণে ভ্রুক্ষেপ নেই। মানুষ তো একবার তাকিয়ে দেখে কে এসেছে। মনে মনে বললাম, আপনার পারফিউমের গন্ধে বুঝেছিলাম যেটা আপনি। আমি তাকাইনি এই জন্য যে আপনি আমার সাথে কথা বলবেন। আচ্ছা, কোনোভাবে উনি লিফট থামিয়ে দেয়নি তো? আপনাকে এখানে দেখবো কখনো এক্সপেক্ট করিনি। বাই দ্য ওয়ে, লিফটে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। ওনার দিকে তাকিয়ে দেখি মাথায় সানগ্লাস, জিন্স আর টপস পরে আছে। মাশাল্লাহ, বুকে ওড়না নেই, থাকবে কিভাবে? ওটার যে ওজন, সবাই কি ওই ভার বহন করতে পারে? ইমার্জেন্সি বাটন টিপলেই তো হয়ে যায়। বোতামগুলো দেখে এগিয়ে যেতে যাব, তখন বোতামগুলোর সামনে দাঁড়িয়ে বলল, ভালোই তো হয়েছে, তাই না? এখানে আমি আর আপনি, আর কেউ নেই। ফোন বের করে দেখি নেটওয়ার্ক নেই। একটু আসতেই ফোন দিলাম, রিসিভ করার সাথে সাথেই কেটে গেল। নেটওয়ার্ক জ্যাম হচ্ছে কেন বুঝলাম না। ধুর ধুর। লাভ নেই, নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল। আমাকে নিয়ে ভেবে দেখলেন জুনিয়র? বললাম না, আপনাকে দেখে আমার মনে দরজায় কড়া নাড়েনি। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? উনি পাশে এসে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালেন। বুকের ভিতর কেমন যেন করছে, একটু ভয় লাগা কাজ করছে। উনি পাশে দাঁড়াতেই ভয়টা দ্বিগুণ হয়ে গেছে। একবার জুনিয়র, নাম আকাশ, পড়াশোনায় ভালো, কলেজের সব আন্দোলনের প্রথম সারির একজন। কোনো কিছু প্রয়োজন হলে প্রিন্সিপাল নারাজি হলেও জুনিয়রদের নিয়ে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে আদায় করে নেওয়া একজন। এমনিতেই মুখ চলে, কিন্তু কোনো মেয়ের সামনে এমন চুপচাপ, এটা মানতে পারছি না। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণে কলেজে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। কলেজটা শুধু বদলায়নি, বদলে গেছে আমার ভেতরটাও। আপনার দিকে তাকালেই মনে হয় সব আন্দোলনের চেয়েও কঠিন লড়াইটা বুঝি এখন হৃদয়ের ভেতরেই শুরু হয়ে গেছে। সব কিছু আদায় করতে মনে হচ্ছে আমাকে আন্দোলন করতে হবে। উত্তর দিলাম না। লিফট কখন যে ঠিক হবে, ঠিক মতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এরা নেটওয়ার্ক বুস্টার লাগালেই তো পারে। এত বড় শপিং মল, কিন্তু এই তার অবস্থা। আপনি কি জানেন আপনি অনেক মেয়ের ক্রাশ বয়? জানি না, হবে হয়তো। আমাকে দেখে ক্রাশ খাবার কিছুই নেই। পোশাক একদম সাদামাটা, চলাফেরা সাদামাটা, কোনো গাড়ি নেই। কিছুটা রিক্সা, কিছুটা হেঁটে কলেজে আসা হয়। মাঝে মধ্যে বাসা থেকে পুরো রাস্তা হেঁটে আসতে হয়। কখনো কখনো পকেটে একটা টাকাও থাকে না। হিরোদের মতোও দেখতে না যে ক্রাশ খাবে। আপনি কি জানেন অনেক মেয়ের এমন কিছু পছন্দ, যেমন আমার পছন্দ? ক্ষণিকের জন্য এই পছন্দ, 1 বছর 2 বছরের জন্য বা কয়েক বছরের জন্য না। একটা সময় এসব ভালো লাগা সময় স্রোতে স্রোতে হারিয়ে যাবে। আজকে যেটা আপনার কাছে গভীর ভালো লাগা, পছন্দ, ভালোবাসা মনে হচ্ছে, সেটা সময়ের সাথে সাথে স্মৃতির ভিড়ে হারিয়ে যাবে। মনে মনে বললাম, যে ভাব নিচ্ছি, ভাগে কী যে আছে, এমন পাঠ নেওয়া ঠিক হচ্ছে? এত ভালো কবে থেকে হয়েছি আমি? শালা, যেই পার্ট নিচ্ছে মনে হচ্ছে কত মহান মানুষ। চান্দু, তুমি যতটা ভালো মানুষ হবার চেষ্টা করছো ততটাও না। তোমার চোখ কোথায় যায় সেটা ভালোভাবে বুঝতে পারছি। সব ছেলেই এক। আপনি সত্যি এতটা ভালো মানুষ? কি যে বলেন না আপু, আপনার এমন মনে হচ্ছে কেন? তাড়াতাড়ি লিফট ঠিক হ, আমি এখান থেকে বের হয়ে যাই, না হলে আমার ভালো মানুষের মুখোশ উন্মোচন হয়ে যাবে। নেটওয়ার্ক পেতেই রাজকে ফোন দিলাম। রিসিভ করতেই বললাম, ভাই লিফটে ভেসে গেছি। আবার নেটওয়ার্ক চলে গেল, কল কেটে গেল। শালা কিছু বুঝতে পারলো কি না কে জানে। কিন্তু এই মেয়ে ধীরে ধীরে এত পাশে আসছে কেন? কতটা ভালো আজকে দেখব। আমার সামনে ভালো এবং ভদ্র সেজে থাকা হয় না সত্যি ভালো? আপনি আমার দিকে এমনভাবে এগিয়ে আসছেন কেন? এই দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আমি চাচ্ছি খারাপ কিছু হোক। ফ্লাইং কিস দিল। মন তো চাচ্ছে লিফট কিস করি, না থাক, প্রয়োজন নেই। ওখান থেকে লিফটের অন্য পাশে সরে গেলাম। দেখুন, আমি পুরুষ মানুষ, যদি মাথায় সেক্স ভর করে তাহলে কিন্তু নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে। তখন আপনি কেঁদে চিৎকার করেও কুল পাবেন না। আর এখান থেকে যে পালাবেন তার রাস্তাও নেই। সো প্লিজ আমার পাশে আসবেন না এবং এসব অঙ্গি ভঙ্গি করবেন না। আহারে আমার ভদ্র মানুষ, আই ইমপ্রেস। আই থিঙ্ক না কিছু না। আচ্ছা, আপনার নাম্বারটা দিন। দেখুন, একটা বিষয়,
আমার সাথে আপনার বা আপনার সাথে আমাকে কোনোভাবেই যাবে না। শুধু শুধু এগুলো না করে আপনি আপনার পড়াশোনা এবং ক্যারিয়ার নিয়ে ফোকাস করুন না। এমনভাবে নাম্বার না পেলেও অন্যভাবেও নিতে জানি। আমাকে দেখি কি ভদ্র মনে হয়? মনে মনে বললাম, আমি জানি আপনি অনেক বড় শয়তান। প্লিজ, আমার সাথে এমন করার কি প্রয়োজন আছে? আমার থেকে কলেজে কত ভালো ভালো ছেলে আছে, কত ছেলে আপনাকে পছন্দ করে, তাদের সাথে রিলেশনে যান না। আপনাকে যে ভালোবাসে তাকে ভালোবাসুন, আপনি যাকে ভালোবাসেন তাকে না। আপনি যাকে ভালোবাসলেন সে অন্য কাউকে ভালোবাসতে পারে, তাই বলছি আপনাকে যে ভালোবাসে তাকে ভালোবাসুন। গার্লফ্রেন্ড আছে? না, বাসায় বউ আছে, আমি বিবাহিত। মিথ্যা বলার কি আছে? আমি আপনার সম্পর্কে সব কিছু জানি। শুধু শুধু কেন মিথ্যা বলেন? লিফটের কি হলো বুঝলাম না। আর এবার তাড়াতাড়ি ঠিক হ। ওই শালা কি যে করছে কিছু বুঝলাম না। নেটওয়ার্কও ঠিক মতো আসছে না। ফোন দেখে লাভ নেই, নেটওয়ার্ক পাওয়া যাবে না। হঠাৎ কি হলো বুঝলাম না। শপিং মলে কি নেওয়ার জন্য আসা হয়েছে? আমার ফ্রেন্ডের ল্যাপটপ ঠিক করার জন্য আসা হয়েছিল। আমার ফ্রেন্ড উপরেই আছে, আমি ওর কাছে যাচ্ছিলাম। ও, ফ্যামিলিতে কে কে আছে? আমি, আব্বু আম্মু এবং বড় বোন। আপুর বিয়ে হয়ে গেছে, আব্বু একটা ব্যাংকের সামান্য গার্ড, আমার বাসায় গৃহিণী। আর কিছু? বউ কি করে? পড়াশোনা না গৃহিণী? কিছু না বলে চুপচাপ থাকলাম। দেখুন, এভাবে হাসবেন না। তো কিভাবে হাসবো? পেতনির মতো করে হাসবো? বাঙালি মেয়ে এসব পোশাক পরেন কেন? টপস, জিন্স এসব কি? আপনি কি বাঙালি নন? তাহলে টি শার্ট পরেন কেন? পাঞ্জাবি, লুঙ্গি এইসব পরবেন মানে? নিজে পরলে কোনো দোষ নেই। এ কেমন দ্বিচারিতা! থাক, আমার ভুল হয়ে গেছে সিনিয়র। আমি কিছু না বলে ক্যান্ডি ক্রাশ খেলতে থাকলাম। তাছাড়া আর কি করব? বেশ কয়েক মিনিট নীরবতা। নীরবতা ভেঙে নেহাপু বললেন, আসো লুডো খেলি। দুজনে একসাথে বসে লুডো খেলা যাবে, আর সময়ও কাটবে। আপনি আপনার মতো খেলেন, আমি আমার মতো ক্যান্ডি ক্রাশ খেলি। আমি কিন্তু আপনার ফোন নিয়ে নিব। অন্যের সুখ কি আপনার সহ্য হয় না, তাই তো? অবভিয়াসলি রাইট। অন্যকে সুখী থাকতে দেখতে পারি না। অন্যকেও সুখী থাকলে শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। লুডো খেলবেন না আপনার ফোন আমি নিব? আমার দিকে ফোন নিতে এগিয়ে আসলো। সেই মুহূর্তে লিফট চলতে চলতে আবার বন্ধ। নেহাপু সোজা আমার উপর এসে পড়েছে, না সরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ঠেলে সরিয়ে বললাম, নিজেকে কন্ট্রোল করুন এবং ভালো থাকুন। লিফটটা ভালো হওয়ার সময় পেল না। আবার চলতে শুরু করলো, আবার আমার উপর এসে পড়েছে। সরুন তো। শোলটা ধরে সরিয়ে বললাম, আপনি এবার ইচ্ছে করে এমনভাবে আমার উপর এসে পড়েছেন, তাই তো? জি না, আমি নিজেকে সামলাতে পারিনি। এবার সামলে ওই সাইডে দাঁড়িয়ে থাকুন। আমার কথা শুনে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। এই শয়তান মহিলার কোনো আর কাজ নেই, ভণ্ড একটা। চতুর্থ ফ্লোর আসতেই গেট খুলে গেল। বেরিয়ে দেখি রাজ দাঁড়িয়ে আছে এবং ভূত দেখার মতোই তাকিয়ে আছে। এই শালা, কার সাথে ছিলি এতক্ষণ? ভাগ্য খারাপ, দ্বিতীয় ফ্লোরে উনি উঠেছেন, কিন্তু এতক্ষণ লাগলো কেন? কন্ট্রোল বক্সে একটু প্রবলেম হয়েছিল, তাই এমন। আচ্ছা ভাই, কিস বাদ আর কি করছিস? কিসব উল্টাপাল্টা কথা বলিস? কিস করতে যাব কেন? ওইসব কিছুই হয়নি। তা তো তোর শার্ট বলে দিচ্ছে। কি সুন্দর লিপের ট্যাটু হয়ে গেছে। কিস হয়নি? শালা হারামি, বলিস ভালো লাগে না, আর সুযোগ পেয়ে এই সব। শুধু কিস পর্যন্ত না, নিচ পর্যন্ত হয়ে গেছে। তোকে যতই সত্যি বলি বিশ্বাস করবি না, তাই তোর যা ইচ্ছা ভাবতে পারিস। আমি ওয়াশরুম থেকে লিপস্টিকের দাগ পরিষ্কার করে আসছি। এমনভাবে মলের ভিতরে চলাফেরা করা যাবে না। আই, তুই আমার সাথে সাথে করে ওয়াশরুমে নিয়ে এলাম। এই জন্য ডাইনি হাসছিল। দূর থেকে বোঝা না গেলেও কাছ থেকে বোঝা যাচ্ছে। এসে আয়নার সামনে এসে দাঁড়িয়ে দেখলাম আর কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। না, শুধু এক জায়গায় লিপস্টিকের দাগ আছে। রাজ তখন থেকে হেসে যাচ্ছে। ইচ্ছে করছে ওর ৭২ লাখের উপর একটা লাথি দিয়ে ওর ভবিষ্যৎ অন্ধকার করে দিই। পানি দিয়ে ধুতেই উঠে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখি নেহাপু। তলে তলে এত দূর চলে গেছো, আর আমরা কিছু বললেই রেগে যায়। ভাবি কিস পর্যন্তই ছিল তো। দিলাম কোনো এর গুতা। তোকে বললাম না কিছু হয়নি। হঠাৎ লিফট চলতে চলতে বন্ধ হওয়ার জন্য উনি আমার উপর এসে পড়েছে আর এমন আকাম হয়েছে।
আর ভাবি কি? কোন দিক দিয়ে ভাবি মনে হলো তোর? তাই বলে এমনভাবে মারবি? বাবা গো, কি ব্যথা! না, ভাবি ডাক শুনতে ভালোই লাগলো। আপনি আজকের পর থেকে ভাবি বলবেন, কেমন? ঠেলতে ঠেলতে নিয়ে এলাম, তারপর ওর কাছে এসে ঠেলতে ঠেলতে নিয়ে এলাম, তারপর ওর কাজ সেরে অল্প নাস্তা পানি সেরে যে যার বাসায়। শালাই সারাক্ষণ এটা বলে মাথা খেয়েছে যে কি হয়েছে। রুমে এসে ফোনটা নিয়ে বসে গেলাম। কিছুক্ষণ গোতাগুতি করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। কবে যে তোর পড়াশুনো শেষ হবে, কবে যে একটা চাকরি পাবি? তোর বাবার আবার হার্টের সমস্যাটা দেখা দিয়েছে, টাকা পয়সাও নেই যে ভালো চিকিৎসা করাবো। কি করব বলো? গ্র্যাজুয়েট কমপ্লিট না করলে চাকরিও পাওয়া যাবে না, মনের মতো চাকরি হবে না। এত আশা নিয়ে তোমরা আমাকে পড়াচ্ছ, এখন চাকরি করতে গেলে পড়াশোনা নষ্ট হবে, আর ভালো চাকরিও পাওয়া যাবে না। এইটাই তো প্রবলেম। আরে খুব বেশি সমস্যা না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তুই মন দিয়ে পড়াশোনা কর, এগুলো নিয়ে তোকে ভাবতে হবে না। না ভাবলে কি হবে? প্রাইভেট পড়িয়ে যা পাই সেটা দিয়ে আমার কলেজের খরচ এবং আমার খরচ চলে যায়, আর আব্বু যে বেতন পাই সেটা সংসারে চলে যায়। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয়। খাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। তোমার ফ্রেন্ডটা তো পাথর মনের কেন? সুন্দর পড়াশোনায় ভালো বলে কি অ্যাটিটিউড বেশি? না, সে নিজেকে মহান কিছু ভাবে। এগুলোর কিছু না, সে তার পড়াশোনা, ক্যারিয়ার এইসব নিয়ে চিন্তা করে। আকাশ এইসবের ভিতরে ক্যারিয়ার নষ্ট করতে চায় না। তার বাবা মায়ের অনেক স্বপ্ন, ছেলে ভালো কিছু করবে, ভালো জব করবে। সবার বাবা মায়ের এমন স্বপ্ন, এখানে এমন কি আছে? দেখেন আপু, প্রতিটা মানুষই কিছু না কিছু প্রবলেম থাকে, স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষাও থাকে, কিন্তু সবার কি একই রকম চাওয়া পাওয়া? এটা ঠিক, কিন্তু এত অ্যাটিটিউড ভালো না। রিলেশন করতে সমস্যা কোথায়? আপনি হয়তো তার ফ্যামিলি সম্পর্কে জানেন না, তাই এমন কথা বলছেন। আকাশ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। তার বাবা হার্টের রোগী, ওর আম্মু একজন রোগী বলতে পারেন। ওর বাবা যা ইনকাম করে তা দিয়েই ওদের সংসারটা চলে। যদিও আকাশ তার প্রাইভেট পড়ানো টাকা দিয়ে পড়াশোনার থেকে নিজের খরচ চালায়, আবার তার খরচ থেকে কিছু বেঁচে গেলে ফ্যামিলিতে দেয়। এত কিছুর ভিতরেও কিভাবে এইসব রিলেশনে গিয়ে নিজেকে আর ক্যারিয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিবে? পড়াশোনায় বেশ ভালো, আমাদের সামনে স্যারের বেশ নাম করে, ভালো একটা চাকরি পেয়ে যাবে। বলতে পারবো না, বর্তমানে চাকরির যে অবস্থা, অনেক প্রতিযোগিতা। আর আপনি আমার বন্ধুকে ডিস্টার্ব না করে তার জগৎ নিয়ে তাকে থাকতে দেন। আর ছোট মানুষ হয়ে একটা কথা বলি, আপনি যদি তার জন্য অপেক্ষা করে থাকতে পারেন তাহলে থাকেন, যদি না পারেন তাহলে কেটে পড়ুন। দয়া করে প্লিজ ওর লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই, আমি কি করেছি শুনি? আমি না ফোন দিই না মেসেজ করি, তার ফেসবুক আইডি নেই, তার ফোন নাম্বারও নেই, তাহলে কিভাবে তাকে বিরক্ত করলাম? তোর ফেসবুক আইডি তোমার কাছে ছিল তাই মেসেজ দিলাম। ওর ফেসবুক আইডি এবং ফোন নাম্বার নেওয়ার জন্য নক করেছিলাম। ফেসবুক আইডি তেমন ব্যবহার করে না, যা কিছুটা সময় নষ্ট করে ইউটিউবে এবং গেমে। আর আমি তো আপনাকে কিছু দিব না। আমার কিছু লাগবে না, আমি আকাশের থেকে ফোন নাম্বার নিব। আপু প্লিজ এমনভাবে তার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। আমি মেনে নিলাম আপনি কিছু বলবেন না। আমি জানি প্রেম কখনো সুখ এনে দেয় না, সব সময় সম্পর্ক একই রকম থাকে না। রাগ, দুঃখ, অভিমান, ঝগড়া এগুলো শান্তি কেড়ে নেয়, সুখ সবসময় থাকে না। যখন সমস্যা হবে আপনাদের মাঝে, তখন আকাশের সব কিছু এলোমেলো হয়ে যাবে। গার্লফ্রেন্ড আছে? আছে বলেই তো বলছি, সম্পর্ক গেলে পড়াশোনা চাঙ্গে উঠে যাবে। কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন প্রাইভেট পড়িয়ে অল্প খেয়ে কলেজে এলাম। এসে বন্ধুদের কাছে গিয়ে বসে আড্ডা দিয়ে ক্লাসে আসি। বান্ধবী, এমনভাবে মুড অফ করে থাকলে চলে? তোর এমন হাসি মাখা মুখ এমন থাকলে ভালো লাগে বল? এমনভাবে বাস খেয়ে যাব, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না দোস্ত। শেষে একজন জুনিয়র থেকে এমনভাবে রিজেক্ট হতে হলো। তোকে আমি আগেই বারণ করেছিলাম যে ছেলে একদম অন্যরকম আছে, চল আজকে একটু ঘুরে আসি, তোর মুডটাও ঠিক হবে আর ঘোরাঘুরিও হবে। ভালো লাগে না কিছু করতে, মন চেয়েছে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে। বুকে মাথা রেখে বলি, খুব ভালোবাসি আপনাকে,
হঠাৎ কেন এমন হচ্ছে বুঝলাম না। এই মেয়ের মাথা খারাপ হয়েছে। আরে না সত্যি, এখন হঠাৎ কেন এমন মনে হলো বুঝলাম না। সামনে গিয়ে বলতে ইচ্ছে করছে, একটু ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি তোমার এতটাই অযোগ্য? এই কুত্তি কি বলছিস? থাকার ইমোশনাল হয়ে লাভ নেই। শুধু তোমার কথা চিন্তা করলে হবে না, ওই ছেলেটার কথা চিন্তা কর। তোর থেকে দূরে সরে যাওয়া উচিত। তোদের ফ্যামিলির মতো সবার ফ্যামিলি না। এই ব্যথা সারা জীবন মনে থাকবে। তবে মনে হচ্ছে এই ব্যথা অনুভব করতেও ভালো লাগবে। আমি কয়েকদিন কলেজে আসবো না। কেন কলেজে না আসার কারণ? কোথাও কি ঘুরতে যাবে, না কারো বাসায় বেড়াতে যাবে? তেমন কিছু বলতে পারিস, বাইরের সময় কাটালে কিছুটা ভালো লাগবে। ক্লাসে এসে ক্লাস শেষ করে বাসায়। আজকে 1 সপ্তাহ থেকে নেহাপুকে দেখিনি। হয়তো অসুস্থ, তাই কলেজে আসছে না। মস্তিষ্ক বারণ করলেও মন ঠিকই খুঁজছে। আপুর বাসা অনেক দিন যাওয়া হয় না। অনেক দিন ধরে যেতে বলছে, কিন্তু যাওয়া হয় না। যাব কি, গেলেই তো একটা খরচ। ছোট ভাগ্নে, তার জন্য এটা সেটা নিতে হবে। তারপর কম করে হলেও 1 কিলো মিষ্টি নিতে হবে। দেখা যাবে 500 শেষ। এই হচ্ছে অবস্থা। প্রাইভেট পড়াশোনা, কলেজ, সময় কোথায়? আজকে ডাকলো, না করতে পারিনি। তাই ভাবছি বিকেলে যাব। যে ভাবা সেই কাজ। বিকেলে আপুর বাড়িতে এলাম। এসে কলিং বেল দিতেই কেউ এসে দরজা খুলে দিল। দেখি আপুর ননদ দরজা খুলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাগ্নের জন্য এত কিছু, কিন্তু আমার জন্য কিছু নিয়ে এলেন? আমিও তো একটা ছোট্ট মানুষ আছি। হ্যাঁ, এত ছোট, নাক টিপলে কষা দিয়ে দুধ পড়ে। আপু কোথায়? আপনি আসবেন শুনে ভালো মন্দ রান্না করেছে। এত কিছু দেখে বললাম, ভাবি তোমার ভাই এত কিছু খেতে পারবে? তখন বলি, তোমার মতো পেটুক থাকলে এইসব বেশি হবে নাকি? আচ্ছা ভাইয়া, আমি কি খুব বেশি খাই? এমনভাবে দাঁড় করিয়ে রাখবা নাকি? দরজার সামনে দাঁড়িয়ে গেছে আর টেপ রেকর্ডার অন করে দিয়েছে। এত কথা বলতে পারে, বলার মতো না। এই, ওখানে আমার ভাইকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবা, না বাসার ভেতরে আসতে দিবা? কি রে, কেমন আছিস? তাজরিন সামনে থেকে সরতেই ভিতরে এলাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আম্মু কেমন আছে? ভালো। আহাদ কোথায়? আপুর শাশুড়ি এলো, ওনার সাথে কথা বলে আপুর রুমে এলাম। আপুর রুমে এসে ফোন টিপতে শুরু করি। তাজরিন একে একে খাবার নিয়ে এসে রেখে যাচ্ছে। এই আহাদ, তোর মামা এসেছে, রুমে আছে। আপুর কথা শুনে আহাদ রুমে দৌড়ে আসে। বয়স খুব বেশি না, 4 বছর। আস্তেই বিছানা থেকে নেমে কোলে উঠিয়ে ঘোরাতে শুরু করেছি। শুরু হয়ে গেছে মামা ভাগ্নে নাচানাচি। এসব বাদ দিয়ে খেয়ে নেন। দেখি ভাবির ভাইকে। কেন আপু, আগে কখনো দেখোনি? না, কখনো দেখা হয়নি, আর দেখবো কিভাবে? তোদের বাসায় এলাম তখন, বিয়ের পরের দিন। তাদের বাসায় এলাম, খেয়ে আবার বাসায় চলে যাই। ও তো এখন পরিচিত হবার ইচ্ছে থাকলে হয়ে নাও। এখন মামা ভাগ্নে রুমে লাফালাফি করছে। ও, আয় দেখি। যা, যার জন্য কলেজে যাওয়া বন্ধ করেছিলাম, যাকে মনে করবো না, যাকে অনুভব করবো না, যাকে দেখবো না, যার সঙ্গে কথা বলবো না বলেই তো এখানে এসেছি, সেই মানুষটাই কিনা আছে এখানে। তবুও স্বীকার করতেই হবে, এই কয়েকদিন বেশ উপভোগ করছি। তার সাথে কি আর পরিচয় হব? ওনাকে বেশ ভালোভাবেই চিনি, আমাদের কলেজে 3rd ইয়ারের। মানে আপু, এটাই তোমার জুনিয়র ক্রাশ? ভাবি, ও ভাবি। আরে চুপ চুপ, তোর মুখ বন্ধ কর বোন। তাজরিনের চিৎকার শুনে দরজার দিকে তাকিয়ে দেখি নেহাপু আছে। নেহাপু তাজরিনের মুখ চেপে ধরে রেখেছে। বোঝার চেষ্টা করছি চিৎকার করলো কেন, আর কি হয়েছে। এই জন্য এইসব কাউকে বলতে হয় না, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। পরিচয় করে দিচ্ছি ভাইয়া, এটা আমার মামাতো বোন নেহা। আর আপু, এটা ভাবি ছোট ভাই আকাশ ভাইয়া, মানে তোমার জুনিয়র ক্রাশ। তোমার ভালোবাসা কেমনটা লাগে? দিল আমার পিঠের উপর একটা কিল। তুই কি তোর মুখ বন্ধ রাখবি? আর তোকে কে বললো এটা আমার ক্রাশ? এটা নয়, ওনাকে এই জন্য চিনি যে উনি কলেজে অনেক ফেমাস। আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস কর আকাশ কলেজে কতটা ফেমাস। কেন কথা ঘুরানোর ব্যর্থ চেষ্টা করছো? আমি ভালোভাবেই বুঝতে পারছি তোমার ক্রাশ আকাশ ভাইয়াই। কি হয়েছে তাজরিন, এমন ভাবে ডাকছো কেন?
না খেয়ে মামা ভাগ্নি গল্পে মেতেছে, তাই ডাকলাম। এমন ভাবে ডাকলো, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। খাচ্ছে। এই খেয়ে নে, নুডলস তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসো মামা, ফ্রেশ হয়ে আমরা খেতে বসি। উঠে দরজার সামনে আসতেই দুজনে সরে গেল। আমি বেসিনের কাছে এসে হাত ধুয়ে রুমে এসে খেতে বসলাম। আমি হাত ধোয়ার জন্য বাটি নিতে এলাম, আর এর মধ্যে তুই বাইরে গেলি। তাজরিন, তুমি তো ভালো শয়তান, একটা বাটি নিয়ে দিতে পারোনি? এটা শ্বশুর বাড়ি নাকি যে জামাইকে আদর পাবে? আর ভাবি, কর্ম করে খেতে হয়, নাহলে শরীরে মরিচা লেগে যায়, তাই না ভাইয়া? কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। কথা বলা একদম বন্ধ, মুখ দিয়ে যেন কোনো কথা বের হতেই যাচ্ছে না। তোমরা দুজনে কি জন্য বসে আছো? তোমরা দুজনেও খেতে বসো। না, আগে তোমার ভাইয়ের শেষ হোক, তারপর হয়ে কিছু বাঁচলে খাবো। যেমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে কিছু কপালে জুটবে। ভাবি, শুধু শুধু আমাকেই পেটুক বলো, কিন্তু তোমার ভাইকে দেখছো কিভাবে খাচ্ছে? আমি তো দেখি না। এদিকের কাজটুকু সেরে আসি, আর দুজনে বসে খেয়ে নাও। আপু চলে গেল। কাজরিন বলল, আপু, এমন ভাবে কারো দিকে তাকিয়ে থাকতে নেই, নজর লেগে যাবে তো। এক সপ্তাহ দেখি না, যতই তাকিয়ে থাকি না কেন চোখের খোরাকও পূর্ণ হয় না, হৃদয়ের তৃপ্তিও মেটে না। মন তো শুধু একটাই কথা বলে, আর একটু তাকিয়ে থাকি রে, আর একটু। দিলা তো সত্যিটা বলি, তখন শুধু শুধু কথা বলার চেষ্টা করছিলে। না, আসলে সবটা বুঝতে পারছিস, তখন আর লুকিয়ে কি হবে? এত কিছু করেও এত ভালোবেসেও কোনো লাভ নেই। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করছে না। কষ্ট, কি কষ্ট। কবি বলেছেন, কোনো কবি বলেছেন দেখার বিষয় না, কি বলেছেন সেটা শোনো। পেছনে জোকের মতো লেগে থাকো, দেখবা ঠিক কাজ হয়ে যাবে। আরো বলেছে, একবার না পারিলে দেখো বারে বার। এখানে অনেক কন্ডিশন আছে। আপুর বাসাতে কিছুক্ষণ থেকে চলে আসি। আপুর বাড়িতে কখনো আনইজি ফিল হয় না, তবে আজ কি হয়েছে? আরে ভাই, কেউ যদি বারবার ঘুরে ঘুরে দেখে তাহলে কি সেটা ভালো লাগে? পরের দিন কলেজে এলাম, এসে বন্ধুরা বসে খেলছি। খেলা শেষ করে ক্লাসে, সরি স্যার, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, আর এমন হবে না। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। ওই মেয়ে আমার মনকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে। এটা ভালো লক্ষণ নয়। আমাকে এসব থেকে অনেক দূরে থাকতে হবে। আমার অনেক স্বপ্ন, আমার বাবা মায়ের অনেক স্বপ্ন, সেগুলো ভাঙতে দেওয়া যাবে না। টিফিন পিরিয়ডে, কিরে, তোর কি হয়েছে? অন্যমনস্ক কেন? নিয়া আপু ধীরে ধীরে আমার মনকে গ্রাস করতে শুরু করেছে। এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। যতটা পারিস নিজেকে সামলানোর চেষ্টা কর, এই সবে জড়িয়ে নিজেকে ধ্বংস করিস না। আমি সেটা জানি, আমি যথেষ্ট চেষ্টা করব। দেখতে দেখতে একটা বছর চলে গেল, আমার অনার্স কমপ্লিট। তখন নিজেকে সামলে নিয়েছিলাম, আর নেহা আপুও কখনো সামনে আসেনি। কেন আসেনি, কি হয়েছে, এসব কিছু জিজ্ঞেস করিনি। চাকরি খুঁজে চলেছি। স্যারকে দেখে ওনার কাছে এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার চলে গেল। আমরা বন্ধুরা আড্ডা দিতে থাকি। একটা ফোন এলো, রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, জি কে বলছেন? ভাইয়া, আমি আপনার বিয়ান। ওহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাসার সবাই কেমন আছে? আবু, আহাদ, আঙ্কেল, আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো। একটা চাকরির অফার আছে আমার ফ্রেন্ড বাবার অফিসে। আচ্ছা বলো শুনি। আমি ঠিকানা দিচ্ছি, আপনি গিয়ে দেখেন। সম্ভবত ওটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জব, বেতন কেমন জানা হয়নি, সেটা আপনাকে গিয়ে দেখতে হবে। আচ্ছা তুমি ঠিকানা দিয়ে দাও, আগামীকাল গিয়ে দেখবো। হুম, আচ্ছা থাকেন ভাইয়া। বাবা, আমাদেরকেই কেউ এমনভাবে চাকরির অফার করে না। এমন চাকরি তোর পোষাবে? আরে ভাই, এখন যা পাচ্ছি সেটাই গ্রহণ করি না। এটা করতে করতে ভালো চাকরি পেলে তখন সেটা ছেড়ে চলে যাব। আগে গিয়ে দেখি কি হয়। স্যার এলো, চা খাওয়ার অফার করলাম না, স্যার কি না কি ভাববে। আরে কি ভাববে? আমরা কি কোনো দোকানে বসে আছি, না কোনো বাজারে? এখান থেকে দোকান অনেক দূরে, আর দেখলে না স্যার তারাই আছে। কিন্তু আমাদের বলা উচিত ছিল। আচ্ছা পাতে, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে এবং আফসোস করে লাভ নেই। আড্ডা দিয়ে বাসায় ফিরলাম।
পরের দিন যথারীতি তাজরিনের ঠিকানা অনুযায়ী একটা অফিসের সামনে এলাম। ভিতরে এলাম, দেখি খুব বড় অফিস না, একটা কোম্পানির ছোট অফিস। স্পেশালি কি শুধু আমাকেই ডেকেছে? আর কাউকে তো দেখি না। কেউ তো জবের জন্য আসেনি। এত কিছু ভেবে লাভ নেই, আমার চাকরিটা হলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আই অ্যাম কামিং স্যার। Yes, I have been waiting for you for a long time. ওকে, এটা তো মহিলা মানুষ। সরি ম্যাম, আমি ভেবেছি যে It's okay. ওখানে দাঁড়িয়ে থাকবেন না ভেতরে আসবেন? এত অবাক হওয়ার কিছু নেই। মনে মনে বললাম, নেই মানে? আমার পেপার দেখে আপনি কি করবেন? আমি জানি এমনিতেই আপনি এই জব অফার করবেন, কিন্তু আমি এই জব নিতে পারবো না। এমনভাবে তো নিব না। এই যে মিস্টার, মেয়েদের মতো ন্যাকামি করার কি আছে? জব করলে করেন, না হলে যেতে পারেন। আমি গেলে আপনি আটকাবেন, আমার গিয়ে লাভ নেই। 1 বছর কোনো খবর ছিল না, এখন এখানে। বিয়ে কি করেনি? আমি তো ভেবেছিলাম বিয়ে করে নিয়ে হয়তো একটা পয়দাও হয়ে গেছে। না মানে, ভাবছিলাম যদিও কলেজে দেখা হতো। আমি আপনাকে কেন থামাতে যাব? আপনি আপনার মতো করে ডিসিশন নিতে পারেন। আপনার ইচ্ছে হলে থাকুন, না হলে যেতে পারেন। এটা অফিস, এটা প্রেম করার জায়গা না। পছন্দ হলে থাকবেন, না হলে যেতে পারেন। জবের সার্কুলার দিলে অনেকজন ছেলে মেয়ে আসবে। চুল পাকনামে করা যাবে না। পিছনে ঘুরে দরজার কাছে এগিয়ে গেলাম। এত ইগো কি জন্য বুঝলাম না, শালা খাটাস। মনে হয় প্রিয় মানুষগুলো এমনই ঘাটতারা হয়ে থাকে, আর যখন কেউ বুঝে যায় তখন মনে হয় আরও এমন ভাব বেড়ে যায়। সত্যি কি চলে যাবে? সত্যি যদি চলে যায় তখন কি হবে? এর বিশ্বাস নেই, চলেও যেতে পারে। আপনার জব আপনি রাখতে পারেন ম্যাম। আমি জানি আমি চলে গেলেও আপনার কিছু হবে না। আমার থেকে বেটার কাউকে পাবেন। আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে চাই, এমনভাবে কারো দয়াই নাই। আমার বাবা মা এমনভাবে চাকরি পাওয়ার জন্য এত কষ্ট করে পড়াশোনা করায়নি, বুঝলেন? চাপ বাবা, আমি কখন কি করলাম যে এগুলো আমাকে শোনাচ্ছি? ইচ্ছে করছে মেরে দত ফেলে দিই। এত ইগো কেন? আপনার বস কি জানে আপনি এমনভাবে কাউকে চাকরি দিচ্ছেন? আপনি তো রুলসের বাইরে গিয়ে কাজ করছেন। এই যে হ্যালো, এটা আমার অফিস, এখানে আমি যা বলি তাই রুলস। এই সমস্ত কিছু আমার বাবার, মানে আমার বোঝা গেছে। আপনাকে পছন্দ করি তাই আপনার সাথে এমনভাবে কথা বলি। আপনাকে পছন্দ না করলে, আপনাকে ভালো না বাসলে এতক্ষণ আপনার কি করতাম ঠিক ছিল না। জি বুঝলাম, কিন্তু আমি আপনাকে কখন মারলাম, কখন অপমান করলাম, কখন ক্ষতি করলাম যে আপনি আমার কিছু করবেন? আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বাদে অন্য কোনো পোস্ট খালি থাকলে বলেন। না, আর কোনো পোস্ট ফাঁকা নেই। আপনি যা বুঝছেন না আমি তা বুঝি, কিন্তু আমি যা বুঝতে পারছি আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি যা চাইছেন তা কখনোই সম্ভব না। মিস নেহা, আপনার আর আমার মাঝে আকাশ জমিন পার্থক্য। আমি বা আমার পরিবার আপনাকে মেনে নিলেও আপনার পরিবার কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। আপনার থেকে আমার যতটা দূরত্ব থাকবে ততটাই সবার জন্য ভালো। আমি জানি না আমার ভেতরে আপনি কি দেখেন যে এমন করছেন। এখনও অপেক্ষা করে আছেন। আমার চেয়ে অনেক ভালো ছেলে আছে, রিচ পরিবারের ছেলে আছে, যাদের সঙ্গে আপনাকে মানাবে। আমার সঙ্গে আপনাকে মানাবে না। আপনার পাশে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আমার নেই। আপনি কেন এসব বুঝতে চান না? কেন বোঝেন না বলুন তো? এমনভাবে তাকিয়ে আমার বুকে তীরছড়ায় কি আছে? আপনি কেন বুঝতে চান না? আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকেই চাই, শুধু এক মুহূর্তের জন্য নয়, আজীবনের জন্য চাই। আপনার জন্য আমি অপেক্ষা করেছি, এখনো করে যাচ্ছি। কেনই অপেক্ষা, কেনই ধৈর্য? আপনি কি একবারও বোঝার চেষ্টা করেছেন এমন কি ঘাটতি আছে যে বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আমি তো শুধু চাই আপনি আমার পাশে থাকুন, সারা জীবন পাশে থেকে আমার হাতটা শক্ত করে ধরে রাখুন। আমি কি করলে আপনাকে পাবো? একবার যদি বলে দিতেন আমি সেটাই করতাম। আমাকে কি আপনি শিকারী ভাবেন না তীরন্দাজ? আপনি তীরন্দাজ না হলে একজন শিকারী। আপনি আমার মনকে শিকার করেছেন, আমার হৃদয়কে তীর মেরে ক্ষত বিক্ষত করেছেন। এটাই কি আমার ইন্টারভিউ? আপনি তো সেই 2 বছর আগেই পাশ করেছেন। আপনি কি জবটা করবেন? 25,000 স্যালারি দিয়ে শুরু, আস্তে আস্তে বেতন বাড়বে। বড্ড কম, কিন্তু পাচ্ছি এটাই অনেক। মনে মনে বললাম, এর থেকে ভালো জব পেলে কি এখানে থাকবো নাকি? কি হয়েছে, এত চিন্তা ভাবনা করছেন কেন? কম হয়ে গেল তো? আচ্ছা,
আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, যদিও আব্বুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অপারেশন প্রয়োজন ছিল, কিন্তু এত টাকা কোথায়? ভালো হলেই ভালো। আচ্ছা, আপনি একটু কথা বললেই কি এত চিন্তা ভাবনা করতে শুরু করেন? পুরো কথা বলেন। সত্যি আঙ্কেল আন্টি ভালো আছেন তো? জি, মেডিসিন খাচ্ছে, সুস্থ আছে। আমি অপারেশনে টাকা দিতে পারি, তবে একটা শর্তে। যদি রাজি থাকেন তাহলে বলেন। অপারেশন করাতে পারলে তো ভালো হয়। আচ্ছা, আগে আপনার শর্ত শুনি, তারপর বলছি। যদিও বুঝতে পারছি আপনি কি শর্ত দিবেন। আমাকে বিয়ে করতে হবে। যদি রাজি থাকেন তাহলে আমি অপারেশনের টাকা দেব। যতটা খরচ হবে সব আমি দিব। ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে এতটা পাগল কি জন্য? আপনার কথা ভেবে দেখবো, তারপর বলবো। ওকে, এমনভাবে তাকিয়ে থাকবেন না, বসবেন। সেই তখন থেকে এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। আপনি আমার সিভি দেখুন। চেয়ারে বসে ফাইলটা এগিয়ে দিলাম। নেহাপু দেখতে লাগলো। দেখা শেষ করে বলল, আমি রেখে দিলাম। আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। আপনার কাছে মেইলে চলে যাবে। থ্যাঙ্কস ম্যাম। ওকে বাই। এত তাড়াহুড়া করেন কেন? বাসায় বউ আছে নাকি? তেমন না, আমি আব্বা আম্মুকে এই খুশির খবরটা দিতে চাই। মনে মনে বললাম, একটা সরকারি চাকরি পেলে ভালো হতো। ট্রাই করব। যদিও বিসিএস-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক আল্লাহ ভাগ্যে কি লিখে রেখেছেন। আপনার এই একটা সমস্যা, কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে যান। কি এত ভাবছেন, বলবেন? ও আপনি বুঝবেন না। আর কিছু কি বলতেন? অনেক কিছু বলতে চাই, কিন্তু বলতে পারছি না। চা কফি কিছু খাবেন? না, এই সময় চা কফি কিছু খাই না। আপাতত আমি কিছু খাবো না, এখন বাসায় যেতে চাই। ওকে, বাই। সি ইউ সুন। আই উইল বি ওয়েটিং ফর ইউ। বাই। উঠে চলে এলাম। আমার তো খুশি খুশি লাগছে। আল্লাহ আল্লাহ গো, তুমিই আছো। মিষ্টি নিয়ে বাসায় ফিরলাম। আম্মু, আমার চাকরিটা হয়ে গেছে। কি বলিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ চেয়ে তাকিয়েছেন। এবার মনে হচ্ছে আল্লাহ একটু সুখের ছোঁয়া দিয়েছে। আব্বু কোথায়? ডিউটি দিতে গেছে। আব্বুকে এই গার্ডের চাকরি করতে হবে না, ছেড়ে দিতে বলবো আজকেই। আস্তে আস্তেই রাজের সাথে কথা হয়েছে। রুমে এসে বিছানায় হেলান দিলাম। দুপুরে জি আপু, বলেন কেমন আছেন? আর কি মনে পড়লো? আপনার ফ্রেন্ডের এত ইগো কেন? এত ইগো ভালো না। পছন্দ করি তাই এমন করে নাকি? শুধু আপনাকেই দেখায় না, সব মেয়েকেই দেখায়। আপনি জবের জন্য ডেকেছিলেন? জানতাম এত বড় লোক আপনারা, তাহলে আমার বন্ধু ঠিকই আছে। কেন কেন? এর জবাব একদিন ঠিকই পাবেন। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। ওকে, বাই। দেখতে দেখতে কয়েকদিন গেল। সময়গুলো কেটেছে স্টুডেন্ট পড়িয়ে। আগামীকাল 1 তারিখ। আগামীকাল থেকে অফিসে যাওয়া শুরু। আব্বুকে কাজ ছেড়ে দিতে বললাম। তখন বলেছে এ মাসটা করে সেরে দিবে। খাওয়া শেষ করে ফোন টিপছি, তখন একটা ফোন এলো। আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি বাসায়। কি করিস? বাইরে আয়। তা ঠিক আছে, কিন্তু এই নাম্বার কার? আমার সিম কার্ডের অফার দিচ্ছিল, তাই নিয়ে নিলাম। শালা, তোর কাছে কতগুলো সিম কার্ড আছে? আমার মনে হচ্ছে তোর কাছে 20টার উপরেই সিম কার্ড হবে। কোথায় আছিস তুই এখন? স্কুল মাঠে বসে আছি। মারুফ থেকে আরো কয়েকজন আছে। দাঁড়া, আসছি। ফোন কেটে আম্মাকে বলে বাসা থেকে বেরিয়ে চলে এলাম স্কুল মাঠে। সবার সাথে আড্ডা দিয়ে রাতে বাড়িতে এলাম। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে যা কাজ তাই করলাম। তারপর 8:30টার দিকে বাসা থেকে বেরিয়ে চলে এলাম অফিসের দিকে। 8:50 বাজতেই অফিসে পৌঁছে যাই। অফিসের ভিতরে এসে দেখলাম অনেকেই আছে। সবাই সিনিয়র, নতুন কেউ নেই মনে হচ্ছে। ছেলেটা কি নতুন জয়েন করেছে? মনে তো হচ্ছে। আমাদের তো এই অফিসে কোনো পোস্ট ফাঁকা ছিল না। আছে তো, ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট। আমার মনে হচ্ছে ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে। এমনভাবে আলোচনা না করে ছেলেটাকে জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। এই যে মিস্টার। একজনের ডাক শুনে ওনার কাছে গেলাম।
আসসালামু আলাইকুম। আমি আকাশ আহমেদ নীল, আপনাদের পরিবারের নতুন এক সদস্য, মানে ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও, কথা বলার আগ্রহ কি নেই যে এমনভাবে ইন্ট্রো দিলেন? না, তেমন না। একটা একটা করে প্রশ্ন আমার কাছে ভালো লাগে না, তাই একসাথে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনার পরিচয়টা স্যার? আমি সাগর, অফিসের ডিরেক্টর। মিসেস, আপনার পরিচয়? এই যে মিসেস। স্যার, উনি কি কানে শোনেন না? আরে না, হয়তো আপনাকে দেখে ক্রাশ খেয়ে কল্পনার জগতে চলে গেছে। দেখুন, হয়তো আপনাকে নিয়ে সংসার সাজিয়ে ফেলেছে। এক্সকিউজ মি, আপনি আমার কেবিনে আসুন। ম্যাম এই কথা বলে চলে গেল। আমি ওনার এমনভাবে আসাতে এবং চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। থাকুন স্যার, আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে নিব ইনশাল্লাহ, বলেই হাঁটা দিলাম ম্যামের কেবিনের দিকে। ছেলেটা চলে গেল কেন? ম্যাম ডাকলেন তাই চলে গেল। আপনাকে বলল আপনার সম্পর্কে জানতে চাইলো, কিন্তু আপনি কোনো রেসপন্স করলেন না, একইভাবে তাকিয়েই থাকলেন। সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, না? বিষয়টা তেমন না, ছেলেটা অনেক হ্যান্ডসাম, তার জন্য দৃষ্টি ফেরাতে পারছিলাম না। পরে কথা বলা যাবে। মে আই কামিং ম্যাম? ইয়েস, আজকে আপনার ঘন্টা ভাজাবো। হাসেন আপনি। ভিতরে গিয়ে সামনে দাঁড়িয়ে বললাম, এমনভাবে না তাকিয়ে বলুন আমার কাজ কি। জাস্ট ওয়াও, আর ইউ ভেরি ভেরি হ্যান্ডসাম ডিয়ার। এমনভাবে তাকিয়ে থাকলে আমার আনইজি ফিল হয়। ম্যাম, আমার কাজ কি বলুন, আমি সেটা করি। এই ছেলেটা সামনে আসলে সব কিছু ভুলে যায়। আপনি আগে বসুন, তারপর বলছি কি করতে হবে। চেয়ারে গিয়ে বসলাম। আরে ধুর, কি এমনভাবে তাকিয়ে থাকলে কি ভালো লাগে? ম্যাম, কিছু কি কাজ দিবেন? ম্যানেজার আসলে আপনার কাজ বুঝিয়ে দিতে বলছি। আপাতত আপনি এখানে বসে থাকেন, আমি আমার কাজটা শেষ করি এবং আপনার সাথে কথা বলি। অফিসের মেয়েদের সাথে বেশ মিশবেন না। জি, তারপর আর কি কাজ? সঠিক সময় অফিসে আসবেন, এসে আগে আমার সাথে দেখা করবেন এবং তারপর কাজ। জি জি, তারপর? অফিস শেষে বিকেলে আমার সাথে সময় কাটিয়ে তারপর বাসায় যাবেন। অফিস শেষ, আমার কাজ শেষ। আমি ওভারটাইম কাজ করতে পারবো না। জব শুরু করলাম না, তার আগে ওভারটাইমের কাজের কথা বলছেন। কি হলো, এমনভাবে দেখছেন কেন? ঠিক আছে, আমি ওভারটাইমের বেতন পে করে দিব। মৃদু হেসে বললাম, তাহলে ঠিক আছে। তারপর আর কিছু কি করতে বলবেন? টাকার জন্য কি কি করতে পারবেন? মনে মনে বললাম, বজ্জাত মহিলা। কোন দিকে বলতে চাইছে খুব ভালো করেই বুঝতে পারছি। আমার সীমা ওই পর্যন্ত। এমন ছেলেদের মতো পোশাক পরেন কেন? সমস্যা কোথায়? মেয়ে মানুষ, গোলজামা, শাড়ি, গাউন এসব পরবেন, তা না করে এসব পরছে না, মানে এই পোশাকে আপনাকে ছেলে ছেলে মনে হয়। আমি কি খুলে দেখবো? আমি ছেলে না মেয়ে দেখিনি। না থাক, প্রয়োজন নেই। আমি জানি আপনি ছেলে না। আপনার বাসায় কে কে আছে ম্যাম? আমি, ভাইয়া ভাবি, ভাইয়ের মেয়ে, আব্বু আম্মু, ভাইয়া। আমাদের মেইন অফিস দেখাশোনা করে। আব্বু বাসাতেই থাকে, রেস্ট নিচ্ছেন। ও, আপনি কি মনে করেন আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা আছে আমার? আমার কথা শুনে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটু চেয়ে থেকে ল্যাপটপে মনোযোগ দিয়ে বলল, হুম, আমি মনে করি। আপনার মনের ধারণা ভুল। আপনি অনেক কিছু সম্পর্কেই অবগত নন। আমার মনে হয় আপনার স্ট্যাটাসের ছেলে খুঁজে প্রেম করা উচিত, তাকে বিয়ে করা উচিত। দরজায় টোকা পড়ল, মনে হয় ম্যানেজার এসেছে। নেহা ম্যাম পারমিশন দিতেই ভিতরে এলো। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনার দায়িত্ব তাকে কাজ বুঝিয়ে দেওয়া। যান গিয়ে আপনার দায়িত্ব বুঝিয়ে নিন। জি, ওঠে ম্যানেজারের কেবিনে এসে কাজ বুঝিয়ে নিলাম। ফোন বের করে দেখি 10টা 30 বাজছে। আমাকে আমার ডেস্ক দেখিয়ে দিলে একটা ফাইল খুলে দেখছি, বোঝার চেষ্টা করছি এসব কি। একটা ফাইল উল্টে পাল্টে দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল। দ্বিতীয় ফাইল দেখতে দেখতে নামাজের সময় হয়ে যায়, তাই উঠে নামাজ পড়তে এলাম। নামাজ পড়ে বের হতে হতে 1:50 বেজে গেছে। পকেট থেকে ফোন বের করে দেখি ম্যাম ফোন দিয়েছে। ওনাকে ফোন দিতেই রিসিভ করলো। জি ম্যাম, বলুন। কোথায় আপনি? নামাজ পড়তে এসেছিলাম ম্যাম।
আমি কি লাঞ্চ করতে পারি? না মানে লাঞ্চ করতে গিয়ে টাইম ওভার হয়ে যাবে, তাই বললাম। আমার কেবিনে চলে আসুন, এখানে আপনার লাঞ্চ রেডি আছে। আজকের মতো খেয়ে নিচ্ছি, কিন্তু আগামীকাল থেকে এসবের প্রয়োজন নেই। আগামীকাল থেকে আমি বাসা থেকে লাঞ্চ নিয়ে আসবো। আজকে নিয়ে আসেননি? না, আগামীকাল থেকে নিয়ে আসবো। ফোন কেটে অফিসে ওনার পারমিশন নিয়ে ভিতরে এলাম। চেয়ারে বসতে একটা প্যাকেট এগিয়ে দিল। আপনার এখনো খাওয়া হয়নি? না, হাত পরিষ্কার থাকলে খাওয়া শুরু করেন, আর যদি হাত পরিষ্কার না থাকে তাহলে ধুয়ে এসে খাওয়া শুরু করেন। হাত পরিষ্কার আছে, খেতে শুরু করি। খাওয়া শেষ করে চলে আসি আমি আমার ডেস্কে। বিকেলের দিকে। এক্সকিউজ মি। জি বলুন। হাই, আমি রাফা। আপনার সম্পর্কে জানলাম। আর ইউ ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস। আর ইউ সিঙ্গেল? দেখে তো বিবাহিত মনে হচ্ছে, কিন্তু সিঙ্গেল আছি কেন সেটা জিজ্ঞেস করছে কেন বুঝলাম না। জি, আমি আপাতত সিঙ্গেল। ও, আমিও সিঙ্গেল। আর ইউ কিডিং মি? আপনাকে কোন দিক থেকে অবিবাহিত মনে হচ্ছে? আপনি বিবাহিত দেখেই বোঝা যাচ্ছে। বাহ, মনে হচ্ছে আপনি অবিবাহিত এবং বিবাহিতর উপর অনার্স মাস্টার্স করে রেখেছেন। এগুলোর উপর মাস্টারি হাসিল করে রাখলেও আপনি এবার ভুল। বুঝলাম। আমি নামাজ পড়তে যাব বলেই পাশ কাটিয়ে চলে এলাম। নামাজ পড়ে ডেস্কে এসে ব্যাগ নিয়ে বের হতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। ওনার সাথে অফিস থেকে বের হয়ে এলাম। উনি গাড়ি নিয়ে আসতেই উঠে বসলাম। পাশে একটা স্পট আছে, ওখানে এসে গাড়ি দাঁড় করালো। ম্যাম নামতেই আমিও নেমে গেলাম। এখানে আসা হলো কি জন্য আপু? আপনি আজব মানুষ সেটা জানি, কিন্তু এত আজব জানা ছিল না। অফিসের যতক্ষণ ছিলাম ততক্ষণ ম্যাম, আর অফিস টাইম শেষ হতে আপু। ওটা প্রফেশনালের জায়গা। ওখানে তো আপনি ম্যাম, বস, তাই না? এখন আপনি আমার সিনিয়র, কলেজের সিনিয়র, তাই আপু। এখন বলুন, এখানে আসা হলো কি জন্য? কথা বলার জন্য, সুন্দর একটা বিকেল এনজয় করার জন্য। আপনি কি জানেন আমি কখন সবচেয়ে বেশি হ্যাপি থাকি? না থাক, আপনার জেনে কাজ নেই। আপনি কি জানেন আমার সবচেয়ে বেশি পছন্দ কি? না থাক, এটাও জেনে লাভ নেই। তাহলে বলছেন কেন? যখন বলবেন না তখন এসব কখন, জানেন, এগুলো বলছেন কেন? মন চাইলো তাই বলছি। আমার কোথাও যেতে বেশি ভালো লাগে জানেন? না থাক, আপনার জেনে লাভ নেই। ও আচ্ছা, বুঝেছি আপনার কথা। আপনার ফ্রেন্ড? সেটাও তো দেখছি, মনে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে এসেছে। চলেন গিয়ে দেখি। কি প্রয়োজন কাবাব মে হাড্ডি হবার? তাদেরকে তাদের মতো ছেড়ে দেন। ঘাসের উপর বসে আমাকে বসতে বলল। একটু দূরত্ব বজায় রেখে বসে বললাম, এমনভাবে সময় নষ্ট করে কি হচ্ছে? সময় নষ্ট? কোথায় সময় নষ্ট করলাম? কখনো কখনো মনকে, মস্তিষ্ককে রিল্যাক্স করার জন্য সময় দেওয়া প্রয়োজন, লাইফে এনজয় করাও প্রয়োজন। তা ঠিক আছে, আপনাকে এসব কিছু বিরক্ত লাগে না? মাঝে মাঝে বাসায় বসে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই অফিসে জয়েন করেছি। আর সব থেকে বড় প্যারা আব্বু আম্মুর বিয়ের প্যারা। বিয়ে করো, বিয়ে করো। বিয়ে করে নিলেই তো পারেন, তাই না? বয়স তো কম হলো না। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। আপনার এক্স গার্লফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আসছে? না, আমার অতীত বর্তমান কিছুই নেই। ওগুলোকে কখনো প্রশ্রয় দেইনি। ছোট থেকে আমার মাথায় ঘুরপাক খেয়েছে ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো একটা চাকরি করতে হবে এবং পরিবারের হাল ধরতে হবে। আপনার ফুপি এবং ফুপা অনেক ভালো। এটা ঠিক বলেছেন। আমার বড় ফুপি এবং ফুপা থেকে অনেক ভালো, ভাইয়াও অনেক ভালো। ওদের পরিবারের সবাই ভালো। আমার চাচা থেকে ফুপি থেকে সবচেয়ে বেশি পছন্দ ছোট ফুপি এবং ফুপাকে। আমার আমার বাবা সামান্য একজন গার্ড, তারপরেও আমাদের পছন্দ করলো এবং আপুকে বোবা নিয়ে নিয়ে গেল। আপনার ফুপি পছন্দ করে নিয়ে গেছে। ভাইয়া খারাপ বা তার পছন্দ হয়নি সেটা বলছি না। বিয়ের সময় যৌতুক চায়নি এবং পরবর্তীতেও কোনো কিছুর জন্যও চাপ দেয়নি বা কখনো বলেনি। তবুও আব্বুর সাধ্যের মধ্যে একটা বাইক কিনে দিয়েছিলেন। ও, আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে কি আশা করেন? কোনো কিছুই না। তাদের সবচেয়ে বড় মূল্যবান জিনিসটাই তো আমার কাছে চলে আসবে, তাহলে তাদের থেকে আর কি চাইবো? আমার কথা শুনে আমার দিকে ঘাড় কাত করে তাকালো। এমনভাবে ঘুরে দেখার কি আছে?
অনেক কিছুই দেখার আছে, আবার অনেক কিছুই দেখার নেই। ও, এখন আব্বুর অপারেশনটা করাতে পারলে হতো, কিন্তু এত টাকা নেই। হয়তো 2.5-3 লাখ খরচ হবে। দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। গত পরশুদিন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। বলছিল অপারেশন করাতে হবে। অপারেশন ছাড়া আর কোনো পথ নেই। আমি কি অফার করেছি ভুলে গেছেন? আপনি অবুঝ, কখনো কোনো জিনিস বুঝে পারেন না। আপনার মনে হয় আপনার এই ডিসিশন বা আমাকে আপনার বর হিসেবে আপনার ফ্যামিলি মেনে নেবে? কখনোই না। কেন শুনবে না? আমার সব কথাই শোনে, আমার সব চাওয়া পাওয়া পূরণ করে। আপনি এই কথা বলে দেখিয়েন তো। এবার দেখেন আপনার চাওয়া পূরণ করে কিনা। আগামীকাল তো শুক্রবার, অফিস ছুটি। আগামীকাল আপনার আব্বুকে নিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, তারপর দেখেন রাজি হয় কিনা। দেখবেন রাজি হবে না। মনে হচ্ছে আমার আব্বুকে আমার থেকে আপনি বেশি জানেন। আপনাকে যা বললাম তাই করেন। জি বুঝলাম। কিছুক্ষণ ওনার সাথে আড্ডা দিয়ে চলে এলাম বাসায়। পরের দিন সকালে আব্বুকে নিয়ে নেহাপুদের বাসায় এলাম। নেহাপু সকালে বলল যে আমাদের ডেকেছে। ওনার আব্বু নাকি আব্বুর সাথে কথা বলবে। আমার তো তাও ভয় হচ্ছে, কি যে হবে। বাসার ভিতরে এসে সালাম দিয়ে বসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আব্বু আর আমি সবাই বসলাম। আমরা বসতে বসতেই বললেন, আমি দেখতে চাচ্ছিলাম যে আমার মেয়েকে যে ভালোবাসেন সে ছেলে কেমন, তাই ডেকেছি। তো আপনি কি করেন? জি, আমি একজন সিকিউরিটি গার্ড ছিলাম, এখন ওই কাজ ছেড়ে দিয়েছি। একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলে এলেন? আপনার সাহস আছে বলতে হয়। আব্বু, তুমি এমনভাবে কথা বলছো কেন? চুপ করো তুমি। তুমি আর একটা কথাও বলবে না। সেটা তোমার জন্যই ভালো হবে না। আমার মেয়ে হয়ে তোমার রুচি এতটা খারাপ হবে ভাবতেও পারিনি। কিভাবে তুমি একজন সিকিউরিটি গার্ডের ছেলেকে ভালোবাসতে পারো? তোমার এতটা অধঃপতন কিভাবে হলো? আর আপনি এতটা লোভী, যেই শুনেছেন মেয়ের বাবার অনেক টাকা পয়সা আছে, নাচতে নাচতে চলে এসেছেন। আপনার কি দোষ? ছোট লোকদের তো এমনই চরিত্র। টাকা পয়সাওয়ালা লোকদের দেখলে মাথা ঠিক থাকে না। আপনার পছন্দ হয়নি আপনি বারণ করে দিতেন, কিন্তু এমনভাবে অপমান করার কি আছে? এই চুপ। তোদের আবার মান সম্মান আছে? যদি থাকতো তাহলে এখানে আসতি না। তোর কি স্ট্যাটাস আছে যে আমার ঘরে জামাই হবি? আমি উঠে বললাম, আব্বু চলো। আব্বুকে উঠিয়ে নেহার দিকে তাকিয়ে বাসার ভিতর থেকে বেরিয়ে এলাম। আব্বু, আমাকে মাফ করো। এমন কিছু হবে জানলে কখনো তোমাকে নিয়ে আসতাম না। আমি বুঝতে পারিনি যে আমাদের অপমান করার জন্য ডেকেছে। আমাকে এসব শুনতে হবে কখনো ভাবিনি। তোর উচিত ছিল তোর যোগ্যতা অনুযায়ী রিলেশন করা। সরি আব্বু, আমার অনেক বড় ভুল হয়েছে। আমাকে তুমি মাফ করে দাও। আব্বু কিছু বলো না, চুপ করে থাকলো। এমনভাবে অপমান করার কি ছিল আব্বু? তোমার তাদের পছন্দ হয়নি গতকাল রাতে বললে, আমি বারণ করে দিতাম। এমনভাবে ডেকে নিয়ে এসে অপমান করা কি খুব জরুরি ছিল? তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আর তুমি ওই ছেলেকে জব থেকে বের করো। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি যে আমার বাসায় তাদের আসতে বলেছো। বেরিয়ে আসতেই একটা রিক্সা পেয়ে গেলাম। উঠে বসে চুপ করে আছি। আব্বুর মুখে একটাও কথা নেই। এর বদলা আমি অবশ্যই নিব। এমনভাবে বদলা নিব জীবনেও ভুলবে না। ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি নেহা ফোন দিয়েছে। রিসিভ করে কানের কাছে নিলাম। সরি, আমি জানতাম না এমন কিছু হবে। কিছু না বলে ফোন কেটে পকেটে ভরতে যাব, তখন আবারও ফোন বেজে উঠলো। ভাইব্রেশন করে পকেটে রেখে দিলাম। দেখি আব্বু ওর সামনের দিকে হেলে পড়ছে। তাড়াতাড়ি ধরে বললাম, আব্বু আব্বু কি হয়েছে? কিন্তু কোনো রেসপন্স নেই। আব্বু কথা বলো, আব্বু কথা বলো। ভাই তাড়াতাড়ি হাসপাতালের দিকে টান দেন, মনে হচ্ছে আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে। রিক্সাওয়ালা রিক্সা ঘুরিয়ে হাসপাতালের দিকে টান দিল। প্লিজ দ্রুত। কিছুক্ষণ পরে আব্বু আব্বু আব্বু, আব্বুর কি হয়েছে? আব্বু আর বেঁচে নেই। মজা করছিস আমার সাথে? বল যে এটা মজা। আমাকে মিথ্যে বলছিস? কেঁদে উঠতেই আব্বু কান্না ছুড়ে দিয়েছে। আম্মুকে কিভাবে বলবো? সব কিছু আমার জন্য হয়েছে। আমি আব্বুকে মেরে ফেলেছি। চোখ মুছে বললাম, আমি হাসপাতালে। আম্মু কিছু জানে না। এখন বাসায় নিয়ে যাব। প্লিজ তুমি আম্মুকে সামলে নিও। ফোন কেটে দিয়ে রাজকে ফোন দিলাম। কিরে, কি খবর?
আব্বু আর বেঁচে নেই রে। মানে তুই গেলি নেহা আপুর বাসায় আর তুই বলছিস আঙ্কেল বেঁচে নেই? এত কিছু বলার সময় নেই। আমি এখন সেন্ট্রাল হাসপাতালে। রাজ কিছু না বলে ফোন কেটে দিয়েছে। আম্মুকে কিভাবে বলবো, কিভাবে শান্ত করব? কয়েক মিনিট পরেই দেখি রাজ দৌড়াতে দৌড়াতে আসছে। পাশেই কাজে এসেছিলাম, কিন্তু কিভাবে কি হলো? ওর দিকে তাকিয়ে বললাম, নিহার আব্বু আমাদের অপমান করেছে। অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে আসি। হয়তো সেটাই সহ্য করতে পারিনি। বন্ধু, আমি আমার বাবাকে খুন করেছি। আমার কারণে এসব কিছু হয়েছে। আমি যদি ওখানে না যেতাম তাহলে এমন কিছুই হতো না। শান্ত হ। তুই যদি শান্ত না হতে পারিস তাহলে তোর বোন আর আম্মুকে কিভাবে সামলাবি? আন্টি বা আপু জানে? আপুকে বলেছি, কিন্তু আম্মুকে কিছু বলিনি। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে আপুর লাশ নিয়ে এলাম। কিছুক্ষণ পরে লাশের পাশে বসে আছি আর তাকিয়ে আছি। কি থেকে কি হয়ে গেল? আমাকে এতিম বানিয়ে দিল। আমাকে এতিম বানিয়ে চলে গেল। একে একে মানুষজন জমা হচ্ছে। আপু আম্মুর কান্নাকাটি, তাদের এমন দেখে আমার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আমি আরো ভেঙে পড়ছি। দেখতে দেখতে সময় কাটলো। দাফন করার ব্যবস্থা করা হলো। 2:30 জানাজা। দাফন সম্পূর্ণ করে বাসায় এসে আম্মুর কাছে এলাম। আম্মু, আমাকে ক্ষমা করো। আমার একটা ভুলের জন্য এমন কিছু হয়ে গেল। আমি আমার বাবাকে মেরে ফেলেছি আম্মু। আমাকে তুমি শাস্তি দাও। কি হয়েছে? আপনি এমন ভাবে ফোন দিচ্ছিলেন কেন? আপনার কেউ ফোন রিসিভ করছেন না কেন? আকাশকে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কিন্তু রিসিভ করছে না। সে আর কখনোই ফোন ধরবে না, আপনার সাথে কথা আর বলবে না। আপনি না বলেছিলেন আপনার আব্বু আপনার সব ইচ্ছে আবদার পূরণ করে? তাহলে আজকে কি হয়েছে? এমন ভাবে অপমান করার কি খুব প্রয়োজন ছিল? আপনি জানতেন না আঙ্কেলের হার্টের সমস্যা আছে? আপনি জানেন কি হয়েছে? আপনার আব্বু কড়া অপমান সহ্য করতে না পেরে আঙ্কেল হার্ট অ্যাটাকে করে মারা গেছেন। হোয়াট? বিশ্বাস করুন, আমি জানতাম না। আমি কখনো কল্পনাও করিনি এমনভাবে ডেকে অপমান করবে। আমি যদি জানতাম এমন কিছু হবে তাহলে কখনোই ডাকতাম না। বিশ্বাস করুন। আমাকে আর কখনোই ফোন দিবেন না। আজকের পর থেকে আমি আপনাকে চিনি না। আর আকাশকে পাওয়ার স্বপ্ন ইচ্ছে মন থেকে চিরতরে মুছে ফেলুন। আমি কি বলছিলাম মনে আছে? যে আপনি ঠিকই আপনার প্রশ্নের উত্তর পাবেন। আপনি সব কিছু যতটা সহজ ভাবেন অতটা সহজ না। হ্যালো, আমার অপরাধ কি? আমার ভুল কোথায়? কেন এমন হলো? কেন কেন? আমি তো শুধু তোমাকে চেয়েছি। এত বাধা কেন? নেহা এসব বলতে বলতে তার রুমের সবকিছু ছুঁড়ে ভাঙচুর করতে থাকে। ভাঙচুরের শব্দ শুনে বাসার সবাই চলে এসেছে। কি হয়েছে? এমনভাবে সব কিছু ভাঙচুর করছো কেন? এগুলো করে কোনো লাভ হবে না। আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তুমি জানো আকাশের বাবার হার্টের অসুখ ছিল। তোমার করা অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তুমি একটা খুনি। তুমি একটা খুনি। আমি কিভাবে খুনি হতে পারি? আমি শুধু তাদের জায়গা চিনিয়ে দিয়েছি। এখানে আমার কোনো অপরাধ নেই। আর এসব আবর্জনা দূর হলেই ভালো। সমাজ ও পরিবেশ ঠিক থাকবে। তুমি এতটা খারাপ? তুমি এতটা জঘন্য? এসব বলে কিছু লাভ হবে না। আমি কতটা খারাপ তুমি হয়তো জানো না। এমনি এমনি এত টাকা পয়সার মালিক হয়ে যায়নি। বিয়ে? আমি কখনো বিয়ে করব না। প্রয়োজনে মরে যাব, তারপরেও বিয়ে করব না। তোমার যা ইচ্ছা করো। আমার পছন্দ করা ছেলের সাথেই তোমার বিয়ে হবে। শোক কাটিয়ে উঠতেই কতদিন লাগবে জানি না। শোক কাটিয়ে উঠতে কতদিন লাগবে জানি না। তবে সব কিছু ভুলে যাওয়া কি সম্ভব? যতদিন বেঁচে আছি ততদিন কোনো কিছুই ভুলবো না। দরজায় হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। তবে যে জিনিসটার জন্য এত কিছু, সেই জিনিসটা তার কাছ থেকে আগে কেড়ে নিব। নেহা, তুমি তোমার স্ট্যাটাস অনুযায়ী ছেলে পছন্দ করবা না? তার সম্পর্কে খোঁজখবর নিবা না? তুমি জানতে না ওই ছেলের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি? না জেনেই রিলেশনে গেছো? ভাবি প্লিজ যাও। এখনের পর থেকে কোনো কিছুই ভালো হবে না। ভাবছে আমার বিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ভুল ভাবছে। এখন থেকে সমস্যা শুরু হবে। আমি এমন অবস্থা করব যে মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করবে। কি সব বলছো? মাথা ঠিক আছে? নিজের পরিবারের ক্ষতি করবা? এটা কিভাবে ভাবতে পারো? তোমরা যেমন তোমাদের সুখের জন্য নিজেদের ভালোর জন্য সব করতে পারো, তাহলে আমিও আমার হ্যাপিনেসের জন্য সব কিছু করতে পারি। আর পরিবার, আমার এমন জঘন্য ভাবতেও পারিনি। এমন পরিবারের প্রয়োজন নেই।
আমি যেমন ভালো থাকবো না, কাউকে ভালো থাকতেও দেব না। এখন যাও, তুমি যাও বলছি। রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। সব কিছু এত সহজ না। এই ছেলের থেকে তুমি কি পাবে? এই ছেলের আছে কি? 1 মাসে তুমি কত খরচ করো হিসাব আছে? এই ছেলের থেকে এইসব পাবে? সুখে থাকতে ভূতে কিলাইলে যা হয়। ওদের কিছু না থাকলেও তোমাদের মতো জঘন্য চিন্তাধারার না, তোমাদের মতো নীচ না। আর তোমার এই সব কিছু শোনার ইচ্ছা আমার নেই। তোমাকে আমি যেতে বলেছি। নেহাপুর ভাবি রুম থেকে বেরিয়ে চলে যায়। নেহাপু বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে শুরু করে। সবকিছু তার জন্য হয়েছে, এগুলো ভেবে আরো কান্না করছে। সন্ধ্যায় বসে আছি, আপু পাশে এসে বসলো। কি হয়েছিল? তুই বুঝতে পারিসনি আব্বুর অবস্থা? না, একসাথে করে রিকশায় আসছিলাম, হঠাৎ সামনে ঝুঁকে পড়তে দেখে ধরে ডাকাটাকি করলাম, কিন্তু সারা শব্দ পাইনি। ওই রিকশা করে হাসপাতালের উদ্দেশ্যে যাই। হাসপাতালে গিয়ে ডাক্তার দেখে বলে মারা গেছে। টাকার জন্য অপারেশন করাতে পারিনি। আমি ছেলে হয়ে বাবার কোনো কাজে লাগতে পারিনি। আমি পারিনি চিকিৎসার জন্য টাকা জমাতে। আমি কিচ্ছু করতে পারিনি। আমাদের কাছেও টাকা পয়সা ছিল না রে, না হলে আব্বুর অপারেশনটা করিয়েই নিতাম। আমিও কিছু করতে পারিনি, আমাদের শুধু দিয়েই গেলেন, কিন্তু আমরা কিছু দিতে পারলাম না। চোখের পানি মুছে বললাম, আমাদের এখন দোয়া করা ছাড়ার কিছু করার নেই। তুমি কয়েকদিন থেকে আম্মুকে সামলে নাও। আব্বু শোকে আবার আম্মুকেও না হারিয়ে ফেলি। রাতে চুপচাপ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছি, বুকের উপর ফোনটা আছে। নেহাপু অনেকবার ফোন দিয়েছে, কিন্তু রিসিভ করিনি। অনেক মেসেজ করেছে, রিপ্লাই দিইনি। ইচ্ছা করছে না ওনার সাথে কথা বলতে। ওনার কথা যদি না শুনতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না। আব্বু অপমানিত বোধ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। আমার ছোট একটা ভুলের জন্য আমি আজকে এতিম। সজোরে দিলাম গালের উপরে থাপ্পড়। কেন এমন করলি তুই? তুই তো তোর কিডনি বিক্রি করেও তোর বাবার চিকিৎসা করাতে পারতি। ফোনটা বেজে উঠল। ফোন নিয়ে দেখি রাজ ফোন দিয়েছে। ইচ্ছে করলো না কথা বলতে, তাই কেটে আবারও বুকের উপর রেখে দিলাম। প্রতিশোধ নিব, কিন্তু কিভাবে নিব? আমি কি করতে পারবো? আমি কিছুই করতে পারবো না। সবকিছু আমার নাগালের বাইরে। আমার কাছে কোনো প্রকার সাপোর্ট নেই। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। এটা নিশ্চিত জব থেকে বের করে দিবে। নেহাপু বের না করলেও ওর বাবা আর ভাই তো করবে। এখন তুই কি করবি? বাসা থেকে যে পালিয়ে চলে এলি, কোথায় থাকবি? তোকে কি খুঁজে পাবে না বলছিস? তোর বাবা ভাই অবশ্যই তোকে খুঁজবে। আমি বিয়ে করব না মানে বিয়ে করব না। মিষ্টি আপুকে ফোন দে, একটা রিপোর্ট বানাতে হবে। মানে কিসের রিপোর্ট? তুই কি করতে চাইছিস? আমি প্রেগনেন্ট, এরকম একটা রিপোর্ট। আমার সমস্ত বিয়ে এটা দিয়ে আটকানো যাবে। আর তুই এমনভাবে তাকিয়ে আছিস কেন? এখনো কিছু হয়নি, ওটা ভুয়া রিপোর্ট হবে। এটা দিয়ে সম্ভব হবে? এই প্ল্যান তোর কাজে আসবে না। তোকে জোর করে হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করাবে। আর তুই সত্যি নিয়ে যায় তাহলে তোর প্ল্যান ফেল। আর তুই প্রেগনেন্ট এটা বিশ্বাস করলেও বলবে বেবি নষ্ট করার জন্য। একটা জিনিস বোঝার চেষ্টা কর, কিছু পাবি না তুই ওই ছেলের থেকে। কেন এমন করবি? আমার এমন জঘন্য পরিবারের সাথে থাকতে ইচ্ছে করছে না। আকাশের জন্য এইসব করছিস, আকাশ কি তোকে মেনে নেবে? তুই পরিবার থেকে দূরে থাকতে চাইছিস তাই না? তাহলে বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে থাক, আর বাসায় আসিস না। বাসায় কারোর সাথে যোগাযোগ রাখিস না। কোথায় যাচ্ছিস তুই? তুই কি বলতে চাইছিস সেটা আমি বুঝেছি। যেটা আমি ভালোবাসি, যেটা আমার পছন্দ, সেটা আমার চাই মানে চাই, মরে যাব সেই ভালো। কিন্তু আমি আমার ডিসিশন থেকে নড়চড় হব না। তোর মতো পাগল আমি আমার জীবনে 2টা দেখিনি। ওই ছেলে তোকে কি দিতে পারবে? কেন পাগলামি করছিস? ছাড় সেসব, তোকে কিছু বলে লাভ হবে না। আমার কথা বাসায় বললে সেটা তোর জন্য ভালো হবে না। আমি আপাতত গেলাম, কবে দেখা হবে কথা হবে বলতে পারবো না। কোথায় যাবি তুই? এই জায়গা ছেড়ে অনেক দূরে। আমি ঠিক সময় ফিরবো। আমাকে খুঁজতে খুঁজতে হয়তো আকাশের বাসায় যাবে। যদি কোনো ঝামেলা হয় তাহলে বলবি এখান ছেড়ে অনেক দূরে চলে গেছে। না বেশি কিছু বলবি না, কম কিছু বলবি, বুঝেছিস? তুই কি করতে চাচ্ছিস বুঝতে পারছি না। তোরা তো বুঝে লাভ নেই। আমি গেলাম, বাই বাই। নেহা চলে যাই, কোথায় গেল বলে গেল না। পরের দিন সকালে আমি রাজ বসে আছি, তখন দেখি নেহার আব্বু এবং পুলিশ। কি হয়েছে বুঝতে পারছি না, পুলিশ কি জন্য? আমিও তো কিছু বুঝতে পারছি না।
ওনারা এসে বলল, আমার মেয়ে কোথায়? তাড়াতাড়ি আমার মেয়েকে বের করে দে। আপনার কথা ঠিক বুঝলাম না, আপনার মেয়ে এখানে কি করবে? দেখ, আমার রাগ ওঠাবি না, তোকে ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে বের করে দে। মামা, আপনি কি সব বলছেন? নেহা আপু এখানে কি জন্য আসবে? কেন আসবে? তাজরিন বাসা থেকে বেরিয়ে এসেই কথাটা বলল। দেখি ভাইয়াও আছে। নেহা ম্যাম এখানে কেন আসবে? তোর ভাই বোন এখানে কেন? এখানে তোরা কি করিস? এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু আপনি এখানে পুলিশ নিয়ে কি করছেন সেটা বুঝলাম না। নেহা এখানে কি জন্য আসবে, কেন আসবে, আর আপনারা পুলিশ নিয়ে আসতে হলো কেন? ওর এই ভিখারির বাচ্চার জন্য আমার মেয়ে বাসা থেকে পালিয়েছে। আমি ভাবলাম হয়তো এখানে আছে, তাই পুলিশ নিয়ে এসেছি, যদি ঝামেলা করে। আপনার মনে হয় আপনার মতো খুনির মেয়েকে আমার বউ বানাবো? আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী। মুখ সামলে কথা বল। আমি শুধু তোদের জায়গা চিনিয়ে দিয়েছি। বামন হয়ে চাঁদ ধরতে চাইলে তাদের কি বলবে? ফকির নিয়ে আবার আমার মেয়েকে বিয়ে করতে চাই। কি হয়েছে জানি না, তবে নেহা এখানে আসেনি এবং সকাল থেকে আকাশ কোথাও যায়নি। হয়তো তার ফ্রেন্ডের বাসায় অথবা অন্য কোথাও আছে। নেহার আব্বু চলে গেল। ভাইয়া আমাকে চেপে ধরলো। বাধ্য হয়ে সবকিছু বলতে হলো। সবকিছু শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, কিন্তু আব্বুকে হারিয়ে ফেললাম। আমি নিজেকে এতিম বানিয়ে দিলাম। নিজেকে দোষ দেওয়া বন্ধ করবি, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনে মনে বললাম, বাসা থেকে কোথায় গেল? হয়তো ফ্রেন্ডের বাসায় আছে। আবারও চেয়ারে বসলাম। 2 দিন পর। আপু, কোথায় তুমি? ফেসবুকে অফলাইন নাম্বার অফ। এখন এমন মনে হচ্ছিল যে হঠাৎ করে দুনিয়া থেকে গায়েব হয়ে গেছো। আমি নিউজিল্যান্ডে। মানে তুমি নিউজিল্যান্ড কি করছো? আর কিভাবে গেছো? কখন গেছো? জানিস না, আমার 2টা ডানা আছে, আমি উড়ে এসেছি। মজা না করে বলো তো। পাসপোর্ট ভিসা করাই ছিল, চলে এলাম। আমার এখানে ঘুরতে আসার প্ল্যান ছিল, তাই চলে এলাম। আচ্ছা, এসব বাদ দিয়ে বলো ওদিকের খবর কি? বাসার খবর জেনে লাভ নেই, যা পারছে করতে দে। আকাশের খবর কিছু আছে? কি বলবো, শনিবার সকালে মামা আকাশ ভাইদের বাসায় পুলিশ নিয়ে হাজির। আমি ভাইয়ার ওখানে ছিলাম। আমরা না থাকলে হয়তো পুলিশ উঠিয়ে নিয়ে যেত। ভাইয়া আফসোস করছে, নিজেকে দোষ দিচ্ছে, বলছে তার ভুলের জন্য এমন হয়েছে। তোমার কথা শোনা উচিত হয়নি, সবসময় নিজেকে ব্লেম করে যাচ্ছে। বিশ্বাস কর, আমি সত্যিই জানতাম না। দেখিনি এমনভাবে অপমান করবে ভাবতেও পাইনি। আমি ভেবেছিলাম হয়তো আমার কথায় তারা রাজি, তাই ওনাদের ডেকেছিল, নাহলে কখনোই ডাকতাম না। আপু, আমি তোমাকে বলেছিলাম মনে আছে, যে মামা কখনো মেনে নিবে না। দেখলে শেষ পর্যন্ত কি হলো। কত গর্ব করে বলেছিলে আব্বু আমার সব কথা শুনে সব আবদার পূরণ করে। আমি বলছিলাম আমার বাবার মতো জঘন্য মানুষ 2টা নেই। যখন বললাম যে তোমার অপমানের জন্য আকাশের আব্বু হার্ট অ্যাটাক করে মারা গেছে, তখন বলে ময়লা পরিষ্কার হলে সমাজ ও পরিবেশ ভালো থাকে। আমার কতটা খারাপ লেগেছিল তোকে বলে বোঝাতে পারবো না। তার মেয়ে বলে নিজেকে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। কিভাবে এমন কথা বলতে পারলো? মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কথা বলতে পারে? কি বলো মামা টাকার নেশায় অন্ধ? এখন কি করবা? আপাতত এখানে থাকি, তারপর দেখছি কি করা যায়। 30 লাখ মতো আমার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়েছি, তবে 8 টাকা নেওয়া উচিত ছিল। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই, ওই টাকা এখানে বসে খরচ করব। আচ্ছা শোন না, দেখে রাখতে পারবি? কি দেখে রাখবো? গরু যেন অন্য জমিতে না যায়, প্লিজ বোন আমার। যার জন্য এইসব, তাকে যদি না পাই তাহলে মরেও শান্তি পাবো না। এই দায়িত্ব আমি নিতে পারবো না, ভাইয়াকে বলো। ভাইয়া সবকিছু জেনেছে, পারলে ভাইয়া তোমাকে সাহায্য করতে পারবে। কিভাবে বলবো? ন্যাকামি না করে ভাইয়াকে বলো, ভাইয়া পারলে তোমার জন্য কিছু করতে পারে। বলবো। তোমার মতো এত পাগল মেয়ে আমি দেখিনি। ফারহান ভাইয়ের সাথে সকালে কথা বলবো, দেখি অনলাইনে আছে নাকি, ফোন রিসিভ করবে কিনা তাও জানি না। শুয়ে শুয়ে গুগলে বিভিন্ন ধরনের প্রশ্ন সার্চ করে দেখছি, তখন মেসেঞ্জারে ফোন এলো। এখন আবার কে ফোন দিল? এই দুপুরে আবার কে ফোন দিল? নেহাপুর আইডি। রিসিভ করব, শুনে দেখি কি বলতে চাইছে। ফোন রিসিভ করে কানের পাশে ধরলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার ফোন রিসিভ করবে না, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে ফোন রিসিভ করেছেন। দেখুন, আমি ভেবেছিলাম যে হয়তো আবু বিয়ের বিষয়ে কথা বলার জন্য ডেকেছিল,
তাই আপনার আব্বুকে নিয়ে আসতে বলেছিলাম। যদি বুঝতে পারতাম যে আপনাদের ডেকে নিয়ে অপমান করবে তাহলে কখনোই ডাকতাম না, বিলিভ মি। কিছু না বলে শুধু শুনে গেলাম। কি বলবো আমি? ওনার দোষ কিভাবে দেব? সব দোষ তো আমার। আমার সাথে কথা বলবেন না, চুপ করে আছেন যে? কেন বারণ করেছিলাম এবার বুঝতে পেরেছেন? আপনার জেদের কারণে এবং আমার ভুলের কারণে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আই এম সরি, আমি বুঝতে পাইনি এত বড় একটা ঘটনা ঘটে যাবে। আমি ভেবেছিলাম সমস্যা হলো সামান্য কিছু হবে, কিন্তু এত বড় কিছু হবে ভাবতে পাইনি। আই এম রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি। জি, তবে আপনি আমাকে বিপদে ফেলতে ছাড়ছেন না। কোথাও গেলেন আর বিপদে ফেলে গেলেন। শনিবার আপনার বাবা আমার বাসায় পুলিশ নিয়ে হাজির। অসভ্য লোক। আমি দেখুন নিউজিল্যান্ডে। কেন, কি হয়েছে? ও, কিছু না বলে চুপচাপ থাকলাম। নেহাপুও কথা বলছে না। নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে। ঘুমিয়ে পড়ো নাকি? মানুষ কথা বলতে বলতে কিভাবে ঘুমিয়ে পড়ে? ফোন কাটতে গিয়েও কিছু একটা ভেবে হাত সরিয়ে কানের পাশে ধরে রাখলাম। কেমন যেন মনে হচ্ছে। এই মেয়ে তো জেদি কেন বুঝলাম না। একটা জেদ ধরে আছে তো ধরেই আছে। বুঝলাম না, ম্যাম অফিসে আসে না, তার পিএও আসে না। কিছু কি হয়েছে? কেউ না কেউ তো অফিসে আসবে। কিছু একটা ঘটেছে। আগামীকাল নতুন বস আসবে। নতুন নতুন বস, নতুন নতুন সব রুলস রেগুলেশন। আমরা শুধু গাদার খাটুনি খেটে চলেছি। নতুন বস মানে? আর কে বললো নতুন বস আসবে? ম্যানেজার থেকে শুনলাম। এখন কি হয়েছে বলতে পারবো না। বড়লোকদের পারিবারিক ব্যাপার। ওহ, কিন্তু যে ছেলেটা নতুন জয়েন করেছিল সে তো অফিসে আসবে, তাই না? সেও তো দুদিন থেকে আসে না। জানি না কেন আসে না। এগুলো বলেও লাভ নেই। আমাদের কাজ করতে হবে, এই হচ্ছে কথা। তাতে যাই হয়ে যাক না কেন। লাঞ্চ টাইম শেষ, এখন কাজ করি। ফোন রেখে সবকিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এই কয়েকদিন ঠিকমতো ঘুমানো হয়নি। বিকেলে দুজনে চুপচাপ বসে আছি। দুজনে বলতে আমি আর রাজ। এখন কি করবি? আপাতত প্রাইভেট পড়িয়ে সংসার চালাই। আরও 2-3টা ব্যাচ পড়াতে হবে। সকালে 2টা আর বিকালে 2টা। তাহলে ওখান থেকে আমার হয়ে যাবে। নেহা আপুর বিষয় কি ভেবেছিস? মেয়েটা যে তোর জন্য এমন করেছে, তুই কি করবি? আপাতত নেহাপু নিউজিল্যান্ডে। তার ফ্যামিলি থেকে পালিয়ে গেছে ওখানে। আমার জায়গায় থাকলে তুই কি করতি? ভালোবেসে কাছে টেনে নিতাম। এমন পাগলাটে মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। এমনভাবে কেউ অপেক্ষায় থাকবে না তোর জন্য। সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। কিন্তু আমি স্ট্রং না হলে দাবিয়ে দিতে চাইবে। আমাকে স্ট্রং হতে হবে। বিশেষ প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে কিছু বলবো না। না অবহেলা করব, না প্রপোজ করব। ফ্রেন্ডশিপ বলতে পারিস। বুঝলাম, ভালোভাবে প্রস্তুতি নে। আমি বলবো নেহাপুকে কোনো প্রকার আঘাত না করার জন্য। তুই সব কিছু ভালোভাবেই জানিস তোর জন্য সে কি থেকে কি করেছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে এলাম। রাতে খাবার সময় আপু বলল, আপু সেদিন থেকে এখানেই আছে। বলছিল আগামীকাল চলে যাবে। বিশেষ প্রস্তুতি নিচ্ছি। আর আপাতত সংসারের হাল ধরার জন্য প্রাইভেট পড়াবো। 3-4টা প্রাইভেট পড়ালেই হয়ে যাবে। আম্মু চুপচাপ আছে। খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না। কিছু বলতে গিয়েও বললাম না। খাওয়া শেষ করে রুমে এসে ফোন রেখে পড়তে বসলাম। 11টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়ি। রাতে এই কুত্তি, কোথায় তুই? এখন তোর ফোন দেওয়া লাগলো? তোর বাপ আমাকে যত ধমক দিয়েছে, বাপের জন্মে এত ধমক আর কারো কাছে খাইনি। তুই চলে গেলি, আমি কেন তোদের বলিনি, কেন আটকে রাখিনি, ব্লা ব্লা। আচ্ছা, কোথায় তুই? আমি কোথায় থাকতে পারি বলে মনে হচ্ছে? নাটক কম মারো প্রিয়, বল কোথায় তুই? ও নিউজিল্যান্ডে। দেশে থাকলে ঠিক খুঁজে বের করতো। আচ্ছা যাই হোক, সব কিছু ঠিক থাকলেই হলো। ও তুই বলছিস তো ঘুরতে যাবি, তাই তো পাসপোর্ট ভিসা রেডি করেছিস, কিন্তু ভিসা কখন পেয়েছিস? বৃহস্পতিবার পেয়েছিলাম। বল তোর খবর কি, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস আর কি করিস? এই তো বিছানায় বসে। সব কিছু যখন শান্ত হবে তখন দেশে ফিরবো। জানিস, রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিলাম। শরীর ক্লান্ত থাকায় ঘুম চলে এসেছিল। আমি ঘুমিয়ে যাবার অনেকক্ষণ পর ফোন কেটেছিল। এত খুশি আবার কি আছে?
এখানে এত খুশি হচ্ছিস কেন? বাদ দে তুই, আমার খুশি বুঝবি না। মাঝে মধ্যে আমি নিজেই বুঝতে পারি না কোনটায় আমি খুশি আর কোনটায় আমি দুঃখী। পাগল দেখেছি কিন্তু তোর মতো দেখিনি। আর নতুন নতুন প্রেমে পড়লে এমনই হয়। ভালো, খুব ভালো। আচ্ছা, তো ডিনার হয়েছে? 12:30 বাজে। ডিনার করবে না তো তোর জন্য অপেক্ষা করবে নাকি? যখন তুই ফোন দিবি, ফোন দিয়ে জিজ্ঞেস করবি আমি খেয়েছি কি না। তুই বললে আমি খাবো বা ফোন দিলে আমি খাবো। বয়ফ্রেন্ড কি আজকে দেয়নি তাই এমনভাবে রেগে আছিস? বাল, একদম এইসব কথা বলবি না। আমি ভালো মেয়ে। না, তোর কথা শুনে সেটাই মনে হচ্ছে। আর দেখ, তুই নিজেকে ভালো দাবি করে আমার মতো ভালো মানুষদের অপমান করবে না। দুজনে এমনভাবে ঝগড়া করতে থাকে। 1 বছর পর আই হ্যাভ অ্যারাইভড ইন বাংলাদেশ মাই ফ্রেন্ড। খুব ভালো করেছিস। রাজশাহী কবে পৌঁছাচ্ছিস আর কখন ঢাকা এসেছিস? এই তো মাত্র 8:40 পৌঁছেছি। বিমানের জন্য অপেক্ষা করছি। আর রাজশাহী যাবো না তো, যাবো বরিশাল আমার বরের কাছে। না মানে এখনো বর হয়নি, তবে হয়ে যাবে। হোয়াট? বরিশালে কে আছে? আকাশ। ও, তোকে তো বলাই হয়নি, আকাশ তো প্রশাসন ক্যাডার, ইউএনও। তুই তো অনেক খারাপ। এই কথা আমাকে বলিসনি কেন? আর ওই লেভেলের স্টুডেন্ট ছিল, এখন ক্যাডেট হওয়া স্বাভাবিক। গুড জব। রাজশাহীতে কবে আসবি? দেখা যাক, তবে যাবো কোনো একদিন। থাক, ফ্লাইটে এসেছে, এখন গেলাম। বরিশাল পৌঁছে তোকে ফোন দিব। বাই বাই। নেহাপুকে রিসিভ করতে যাওয়ার জন্য বের হচ্ছি। একাই থাকছি, কয়েকদিন পর ছুটি পাবো, তখনই কি আম্মুকে এখানে নিয়ে আসবো। আর ওই ডাইনি তো এসেছে, এখন পর্যন্ত প্রপোজ করিনি। যেমন ফ্রেন্ডরা কথা বলে সেভাবে কথা বলেছি, অথচ দুজনেই জানি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু তবুও কেন জানি বলতে পারিনি। একটা সরকারি বাংলো দেওয়া হয়েছে, ওখানে একা থাকা হচ্ছে। এত বড় বাংলো, একা মানুষ। নেহাপু আসছে, দিয়ে দুজন হবে। ফোন হাতে নিতেই নেহাপুর মেসেজ এলো, লিখেছে, আমি ফ্লাইটে উঠতে যাচ্ছি, এয়ারপোর্টে এসে রিসিভ করবা। মেসেজ দেখে মুচকি এসে রিপ্লাই দিলাম, ওকে ডিয়ার। বরিশাল সদরে পোস্টিং হওয়ার জন্য আরও বেশি সুবিধা হয়েছে। সদর থেকে দূর হলে ঝামেলা হয়ে যেত। একই ফাঁকে এয়ারপোর্টের তদারকি করাও হয়ে যাবে। এক কাজে দুই কাজ। বাংলা থেকে বেরিয়ে এলাম, গাড়ি নিয়ে ড্রাইভার দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে বললাম, এয়ারপোর্টে চলেন। ড্রাইভার আমার কথা শুনে গাড়ি চালাতে শুরু করেছে। শান্তি, সব কাজেই সুবিধা। সরকারি চাকরিতে মজাই আলাদা। বেশ কিছুক্ষণ পরে এয়ারপোর্টে চলে এলাম। সবাই পাওয়ার। এসে দেখলাম সবাই বেশ ভয়ে ভয়ে আছে। এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকি। ঘড়ি থেকে তাকে দেখি প্রায় 10টা বাজতে চললো। ম্যানেজারকে আগেই বলেছি আমার স্পেশাল অতিথির কথা, সে তার মতো ব্যবস্থা করছে। আমাকে খুশি করতে কী সব করছে, বারণ করলাম, তাও বললো সিম্পলভাবে ব্যবস্থা করবে। কারো প্রবেশের আওয়াজ পেলাম, দেখি নেহা। পাশে থাকা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে এগিয়ে গেলাম। এই মেয়েকে নিয়ে একটা সমস্যা, তাকিয়ে থাকে মানে তো তাকিয়েই থাকে। আশেপাশের লোকজন আছে সেটা দেখে না। এগিয়ে বললাম, এমনভাবে তাকিয়ে না থেকে এটা নাও। আরে কতদিন সামনাসামনি দেখি না, জানো তুমি কতটা অপেক্ষা করেছি তুমি জানো? দেখলাম ম্যানেজার বেরিয়ে গেল। ধন্যবাদ, বেচারা হয়তো সিচুয়েশন বুঝতে পেরেছে। ফুল নিয়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ে দিয়েছে। আমাকে কি ভেজানোর ইচ্ছে আছে? তুমি কেন কথা বলবা না? এরপর শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম আমার ভালোবাসার চাদরে। আমার চোখের কোণে জল, খুশি ঠেলাই কেঁদে দিয়েছি। এত কল্পনা, এত জল্পনা, এত দীর্ঘ অপেক্ষার পর অগণিত চাওয়ার শেষে সব কিছু এসে থেমেছে আমার কাছেই, আমার বুকে, আমার বাহুতে, আমার নিঃশ্বাসের ভেতর। আমার চেয়ে সেই বেশি অপেক্ষা করেছে। কিভাবে প্রতিটা দিন পার করেছে, কিভাবে বুকের ভেতর আশা আর ভয় একসাথে বয়ে নিয়ে বেরিয়েছে, সেটা শুধু একমাত্র এ মানুষটাই জানে। 1 মাস 2 মাস নয়, টানা 3টা বছর। 3টা বছর ধরে সে শুধু অপেক্ষাই করেছে। আমাকে পাওয়ার আশায় কত পাগলামি করেছে, কত না বলা কষ্ট নিজের ভিতর লুকিয়ে রেখেছে, কত রাত নির্ঘুম কাটিয়েছে, তার হিসেব নেই। তবুও সে ক্লান্ত হয়নি, হাল ছাড়েনি। আজ সব অপেক্ষা, সব কষ্ট, সব ভালোবাসা এসে আশ্রয় নিয়েছে আমার কাছে, আমার বুকে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলতে শুরু করেছে।
ছাড়িয়ে চোখ মুছে কপালে একটা চুমু দিলাম। কিছু না বলে আবার জড়িয়ে ধরলো। আমি কি কোথাও চলে যাচ্ছি? আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। সব কিছু বললাম, কিন্তু এটা কি ঠিক হচ্ছে? তুমি আমার জন্য হালাল না। ছাড়ো, আমি তোমাকে বাংলোতে রেখে অফিসে যাব। না, তোমাকে বলার জন্য অনেক কিছু জমা হয়ে আছে, সব কিছু তোমাকে শুনতে হবে। ছাড়ো, চলো, আমি তোমার সমস্ত কথা শুনবো, তবে অফিস শেষে, এখন না। আমার অনেক কাজ আছে। তুমি তো জানো একজন ইউএনওর কতটা কাজ। আমার কথা শুনে ছেড়ে দিল। দুজনে বেরিয়ে এলাম। ব্ল্যাক ব্ল্যাঙ্কেট পরে আছি, তাই ভেজা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আমার শরীরে ঠিকই বুঝতে পারছি। ম্যানেজারকে ধন্যবাদ দিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম। ড্রাইভার লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসতেই বললাম, আগে বাংলো চলেন, তারপর অফিসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। নেহাপুর দিকে তাকিয়ে বললাম, তোমার এই চেয়ে থাকাটা কখনো পরিবর্তন হবে না। তুমি কি জানো তোমার দিকে চেয়ে থাকতে কত ভালো লাগে? মন চাই শুধু তোমার দিকে চেয়ে থাকি। তোমার দিকে চেয়ে থাকার তৃষ্ণা কখনো ফুরাবে না। তুমি জেনেও কি করবা? জি বুঝেছি। দুজনে টুকটাক কথা বলতে বলতে চলে আসি বাংলোতে। তুমি বাংলোতে থাকো, আমি অফিস শেষ করে বাংলোতে আসবো। রান্নার প্রয়োজন নেই, আমি লোক দিয়ে খাবার পাঠিয়ে দিব। ওকে, সাবধানে যাবেন। বাসার ভিতর থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার জিজ্ঞেস করলো মেয়েটাকে। আমি বললাম হবু বউ। ওখান থেকে অফিসে এলাম, এসে কাজে মনোযোগ দিই। বেশ কিছুক্ষণ পরে, কি রে, কি অবস্থা তোর? আপু, এই সময় তুমি তুমি কি দেশে এসেছো? আমি এখন দেশে এবং বরিশালে। বরিশালে কি করো? ও, আকাশ ভাইয়ের ওখানে গেছো? বাহ, এই সাবধান, বিয়ের রেকর্ড বলে কিছু করিও না। চুপ কর, তুই অনেক শয়তান হয়ে গিয়েছিস। বল, কেমন আছিস? আমার বাসার খবর তোর কাছে আছে? না, তেমন কোনো আপডেট নেই, যেমন আগে ছিল তেমনই আছে। গতকাল আম্মু থেকে শুনলাম সবকিছু তোমার ভাইকে লিখিয়ে দিয়েছে। তোমার নামে কিছু রাখিনি, ওইলে তোমাকে মৃত বলে উল্লেখ করেছে। বাহ, ভাবা যায় আমি নাকি মারা গেছি। কিন্তু আমি কি আমার অধিকার ছেড়ে দিব? আমি আমার অধিকার নিয়ে তবেই ছাড়ব। আবার একটা গন্ডগোল হবে বুঝতে পারছি। আগে রাজশাহী আসো, তারপর না তোমার অধিকার নিবা। তুমি ওখানে আছো এটা ভাবে শুনলে কি যে বলবে। কেউ কিছু বলবে না। আমি কি তোর ভাইকে খেয়ে নিচ্ছি নাকি যে কিছু বলবে? তুমি খাবে না চাটবে না নাকি করবা সেটা তুমি জানো, আমি শুধু চেয়েছি। তুই তো ভালো পেকেছিস। বাসায় সব কেমন আছে বল? সবাই ভালো, তো আমার জ্বর হয়েছিল, এখন কিছুটা সুস্থ। তুমি কেমন আছো? যদিও জানি তুমি ভালো আছো, তবুও তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো। কতটা ভালো তোকে বলে বোঝাতে পারবো না। তা বুঝতে পারছি, ভাইয়া ছুটি পাবে কখন? তা কিভাবে বলবো? বলেছিল তো ছুটির আবেদন করেছে, এবার মনে হচ্ছে আম্মুকে এখানে নিয়ে চলে আসবে। সেটাই শুনেছি, ভাবছিও বলছিল এখানে আন্টি একা আছে, চলে গেলেই ভালো হবে। বিকেলে অফিস থেকে বাসায় ফিরলাম। ড্রাইভার গাড়ি পার্কিং করে চলে গেল। আমি বাসার ভিতরে এসে দেখি মহারানী সোফায় শুয়ে টিভি দেখছে। আমাকে দেখে ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়েছে। নিজেকে সামলাতে সামলাতে নিচে পড়ে গেলাম। একটু ব্যথা পেলেও কিছু বলার নেই। নেহাপু আমার উপর পড়ে আছে। মুখের সামনে থেকে চুল সরিয়ে বললাম, এটা কি হলো? কোনো কিছু হয়নি, তবে তুমি নিচে পড়ে যাবা এটা বুঝতে পারিনি। তুমি কি বুঝতে পারো শুনি? এই জন্য তোমাকে গাধি বলি। তুমি গাধা হলে আমি গাধি হব, এটাই স্বাভাবিক, তাই না বলো? কথায় কে পারে, এমনভাবে উপরে পড়ে থাকবা না উঠবা? ভালো লাগছে না? আমার তো ভালোই লাগছে। তোমার আরো কত কিছু ভালো লাগে। আমার বুকের উপর দুই হাত রেখে তার হাতের উপর থুতনি রেখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কোথায় উঠবে তা না করে চাপটে ধরছে। বলছি, আপনি কি উঠবেন? না, উঠবো না। বলছি না, আমার ভূতে ভয়, আলাদা রুমে ঘুমাতে পারবো না। এ কথা শয়তানও বিশ্বাস করবে না। এইসব বলে লাভ নেই। চলো না, কোর্ট ম্যারেজ করে নিই। তুমি কি চাও না জীবনে সুখী হতে? ভালোভাবে নিয়ম মেনে বিয়ে করব। ধরে পাশে শুইয়ে উঠে গেলাম। আমার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে দিতেই হাত ধরে উঠে গেল। আমি গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে কথা বলবো। জি জানা, আপনি ফ্রেশ হয়ে আসেন, ততক্ষণে আমি কিছু স্ন্যাক্স ব্যাগ থেকে বের করি। জি বুঝলাম। রুমে এসে চেঞ্জ করে বাইরে এলাম। দেখি বসে বসে চিপস খাচ্ছে। যদি বাচ্চা হয়, বাচ্চার খাবার নিজে খাবে। পাশে বসে বললাম, ছুরিটা যে কবে পাবো?
সব সম্পত্তি আমার ভাইকে লিখে দিয়েছে, আমার নামে কিছু রাখেনি। উইলা আমাকে মৃত বলে উল্লেখ করেছে, কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না, আমি আমার অধিকার নিয়েই ছাড়বো। সাহায্য লাগবে নাকি? মনে মনে বললাম, বললেও কিছু করব, না বললেও কিছু করব। জানি অপমান করেছিল, সেই জিনিসটা তার থেকে কেড়ে নিয়েছি। আমি তেমন কিছুই করিনি, তার মেয়ে নিজেই করেছে। এখন বাকি একটু একটু করে প্রতিশোধ নিব। তা তো লাগবেই, আমি আমার অধিকার ছাড়বো না। যদি আমাকে আমার অধিকার না দেয় তাহলে ভালো কিছু হবে না। বুঝলাম। আরে সাপোর্ট হিসাবে আমি তো আছি, টেনশন নিও না, আমি তোমাকে সাহায্য করব। দুজনে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, তাই উঠে নামাজ পড়তে এলাম। নামাজ শেষে বাংলোতে ফিরে এলাম। আজকে রান্নার প্রয়োজন নেই, দুজনে বাইরে গিয়ে ডিনার করে আসবো। ফোন বাজছে, তাই রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। নেহা তোর ওখানে কি করে? এই, তোদের বিয়ে হয়েছে? কোথায় যাবে? তাই এখানে চলে এসেছে। আর তোমার ভাইকে তুমি এত খারাপ ভাবো? তোরা পুরুষরা কতটা ভালো জানি। আমার সামনে এই বড় বড় কথা বলে লাভ নেই। দেখ, সাবধান করছি, যদি কিছু হয়েছে তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তুই নেহাকে এখানে পাঠিয়ে দে, ওর ফুপির বাসা মানে আমাদের বাসায় থাকবে। আচ্ছা, বলে দেখবো। ছি আপু ছি, তুমি আমাকে এমন ভাবো? তোমার কথায় কষ্ট পেলাম গো। নাটক কম করো প্রিয়। তুই মিসকে শয়তান সেটা ভালোভাবেই জানি। তুই হচ্ছিস ভদ্র শয়তান। তুমি নিজেকে যতটা ভালো দেখাও তুমি ততটাও ভালো না। নেহাকে তোর কাছে নিরাপদ মনে করছি না, তুই এখানে পাঠিয়ে দে। আমি বাকের খাঁচাই আপু, তুমি ভুল ভাবছো। কে কার কাছে বন্দি বুঝতে পারছি। নেহা অনেক ভদ্র ভালো মেয়ে। তুই নেহাকে এখানে পাঠিয়ে দে। তুই এসে বিয়ে করে তারপর নিয়ে যাস, কিচ্ছু বলবো না, কিন্তু এখন তোর সাথে কোনোভাবেই থাকতে দেব না। এ তো আচ্ছা মুসিবত। কি এত ভাবছিস? আগামীকাল এখানে পাঠিয়ে দিবি। আগামীকাল যেন এখানে থাকে। বলছি, যতক্ষণ না যাবে আমি যে শান্তি পাবো না সেটা জানি। নিয়ে যেতে চাইলেই ভালো। নেহাকে বললে ঠিক আসবে। এখন ফোন রাখলাম, বাই। আপু ফোন কেটে দিয়েছে। কান কেমন ভোগ করছে। বেডু মানুষের কোনো কিছুর জোর না থাকলেও মুখের জোর ঠিক হয়ে আছে। রুম থেকে বেরিয়ে বাইরে এসে সোফায় বসে বললাম, আপুর ফোন ছিল, তোমাকে তোমার ফুপির বাসায় যেতে বলেছে, এখানে নাকি থাকতে দিবে না। কেন কেন? আপুর কথা, তুমি নাকি অনেক ভালো এবং ভদ্র মেয়ে। আপু ঠিকই তো বলেছে, আমি ভদ্র, নম্র, ভালো। তুমি কি আমাকে খারাপ, অভদ্র ভাবো? এই রাগ দেখিয়ে লাভ নেই, আমি ভালো করে জানি তুমি কেমন শয়তান। তুমি নাকি ভদ্র আর ভালো। আহা, আমি তোমাকে যা বলতে পারি, তোমার সাথে যা করতে পারি, সেটা কি তুমি ছাড়া অন্য কাউকে বলতে পারবো? তাহলে তাদের কাছে কেন ভালো হবে না বলো? শুধু কি তাই, তোমাকে বিশ্বাস করলেও নাকি আমাকে বিশ্বাস করে না। তুমি নাকি বাঘের খাঁচায় বন্দি। আপু তো ঠিকই বলেছে। ঠিক বলেছে তাই না? তো বেডে তোমায় তো আমি উঠে দৌড় দিয়েছে, পিছনে পিছনে আমিও দৌড় দিলাম। একটু দৌড়াদৌড়ি হলো। আমি তো ক্লান্ত। বাপরে, কবে যে এমনভাবে ছোটাছুটি করেছি মনেই পড়ে না। এসে সোফায় এসে বসলাম। নেহাপু এসে পাশে বসে বলল, আপু আমাকে নিয়ে কতটা চিন্তা করে, আমাকে কতটা ভালোবাসে। তাই না? আগামীকাল এখান থেকে চলে যাবা? বাপরে, শীত ভালোই পড়েছে, চা হলে বেশ ভালো হতো। দাঁড়ো, চা বানিয়ে নিয়ে আসছি। যাও যাও। নেওটে রান্না করে চলে গেল। আমি নিউজ দেখতে শুরু করি। একটু পরে চা বানিয়ে নিয়ে এলে চা খেতে খেতে টিভি দেখতে শুরু করি। পাশে সে কাঁধে মাথায় রাখলো, শুরু করলো তার কথা, কোথায় কি করেছে, কিভাবে থেকেছে এইসব। আমিও মনোযোগ দিয়ে শুনতে থাকি। রাতে ডিনার শেষ করে বাংলোতে এলাম। বেশ শীত পড়েছে। নিয়াপুকে রুম দেখিয়ে বললাম, কিছুদিনের জন্য ওইটা তোমার রুম। গুড নাইট। আর আমি কিন্তু তোমার সাথে যাব। আপুকে বলে দিবা আমি যাব না। যদি ওখানে যেতাম তাহলে কি আর এদিকে আসতাম? তুমি যাবা না এটা জানি। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠতে হবে। তোমার মনে হয় নেহা আসবে? জানি আসবে না, বলতে হয় তাই বললাম, এটা আমার দায়িত্ব। আম্মুকে কি বলছো? কথা বলছো আম্মুর সাথে, আম্মু জানলে কি বলবে? দেখো, হয়তো তোমার শালার বলা হয়ে গেছে, আর তারা কয়েকদিনের মধ্যেই আসবে। এসে যে যার রুমে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ি এসে দুজনের জন্য নাস্তা নিয়ে এলাম। নিয়ে এখনও ঘুমাচ্ছে। না উঠিয়ে খেয়ে নিলাম।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30 বাজে। তাই উঠে রেডি হয়ে চলে আসি অফিসে। মেসেজ দিয়ে রাখলাম যেন আমাকে না খুঁজে উঠে নাস্তা করে নেই। একটু বসে থেকে একটা ফাইল দেখে আবার বেরিয়ে পড়লাম। একটা বিদ্যালয়ের কাজ চলছে, ওখানে যেতে হবে। অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই নেহার ফোন এলে রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাক দিলেই তো হতো। উকি দিয়ে দেখলাম ঘুমিয়ে আসো, তাই ডাকিনি। টেবিলের উপর খিচুড়ি রাখা আছে, খেয়ে নিও। যখন বাসা থেকে আসবা তখন শাক সবজি মাছ মাংস নিয়ে আসবা। আজকে থেকে বাসাতেই রান্না করব। মাছ মাংস ফ্রিজে আছে, ছুটির দিনে রান্না করি। বাই, একটু ব্যস্ত এবং গাড়িতে আছি। ফোন রেখে দিলাম। আমি যথেষ্ট চেষ্টা করছি এখানে জীবন বৈচিত্র্য পরিবর্তন করার, নাই হিংসা প্রতিষ্ঠা করার। আমি জানি আমাকে মরতে হবে এবং এসবের হিসাব রবের দরবারে দিতে হবে। ইতিমধ্যে ঘুষের অফার অনেক এসেছে, সব ফিরিয়ে দিয়েছি। আমার পরিবার সেই শিক্ষাটুকু দেয়নি। আম্মু আমাকে বারবার বলেছে, তুই যদি ঘুষের টাকা নিস এবং সেটা যদি আমার পেটে যায়, তাহলে সাথে সাথে যেন আমার মৃত্যু হয়। তোকে তোর আব্বু নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে তোকে বড় করেছে, পড়াশুনো করিয়েছে। আম্মুর কথা শুনে এবং আল্লাহর ভয়ে এটা গ্রহণ করি না। সৎ পথে ইনকাম করি, সৎ পথেই চলি, তাও জানা অজানা পাপ হয়ে যায় এবং হচ্ছে। যতদিন বিয়ে না করছি ততদিন তো হবেই, তবে যথেষ্ট চেষ্টা করছি নিজেকে সামলাতে। এসে স্কুল পরিদর্শন করলাম, অল্প আপ্যায়ন করলো, সেগুলো খেতেই হলো, চা নাস্তা আর কি। ওখানে থেকে অফিসে এলাম। দুপুরে আম্মুর সাথে কথা বললাম। গতকাল বলা হয়নি, আম্মুর থেকে নেহার বিষয়টা লুকাতে পারলাম না, তাই বলে দিয়েছি। প্রথমে একটু রাগ করলেও পরে আর কিছু বলেনি, তবে বলল যেন ভুলভাল কিছু না করি। নেহার দুপুরের খাবারের ব্যবস্থা করে এসেছি। যে হোটেলে খাওয়া দাওয়া হয় সেখানে বলে এসেছিলাম যেন খাবার পৌঁছে দেই। সন্ধ্যায় সবজি নিয়ে বাসায় এলাম, আর তার জন্য চিপস এবং স্যান্ডউইচ। এসে জড়ে ধরেছে, এই মেয়ে ভালো হলো না। গতকাল এত করে বললাম, এখনো বিয়ে হয়নি, কিন্তু শুনছে না। কোথায় ব্যাগ ধরবে তা না করে এসে আমাকে জড়িয়ে ধরছে। ছেড়ে ব্যাগ ধরে বলল, তুই আমাকে না বলে চলে গেছো, এটাই অনেক রাগ করেছি। রাগ করেছো? তার জন্য তো এসব তোমার অখাদ্য নিয়ে এসেছি। ধন্যবাদ, দাঁড়াও, রান্নাঘরে রেখে আসছি। নেহা রান্নাঘরের দিকে গেল, আর আমি রুমে এসে চেঞ্জ করে বাইরে এলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে এসে সোফায় বসলাম। এমনভাবে যাচ্ছে দিন। 10 দিন পরে ছুটি পেলাম, 20 দিনের। তাই 2টা ফ্লাইটের টিকিট কেটে চলে আসি রাজশাহীতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বললাম, তুমি কোথায় যাবা? এখন বাসায় যাব, দেখব যে আকাম করেছে সেটা কেমন ইফেক্ট। শয়তান, নিজের পরিবারের সাথে এমন কেউ করে? কিসের পরিবার? যারা আমাকে মৃত বলে তাদের আমি কি বলবো? যাই দেখি কি অবস্থা হয়ে আছে তাদের। যদি বাসায় প্রবেশ করতে না দেয় তখন ছোট ফুপিদের বাসায় যাব। ওকে, আমি আমার বাসার উদ্দেশ্যে এবং নিহাতার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শয়তান কি করেছে বলছি। গত 3 দিন আগে NBRকে ফোন দিয়ে বলেছে তার বাসায় অনেক ব্ল্যাক মানি এবং স্বর্ণ আছে। তার পরিচয় না দিয়ে শুধু বাসার ঠিকানা দিয়ে বলেছে। কি আছে না আছে সে ভালোভাবেই জানে। কোন লেভেলের শয়তান, নিজ পরিবারের সাথে এমন করে। একটু পরে নেহা বাসার ভিতরে যায়। আব্বু আম্মু কোথায় আপনারা? দেখে কে এসেছে? নেহার ভাবির ডাক শুনে নেহার আব্বু আম্মু তাদের রুম থেকে বেরিয়ে আসে। নেহাকে দেখে তার আম্মু কান্নায় ভেঙে পড়লেও ওর আব্বু প্রচণ্ড রেগে যায়। নেহার আম্মু নেহাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় আর বলতে থাকে, কোথায় ছিল এতদিন? কি জন্য এসেছিস তুই? তুই তো এ বাসা ছেড়ে চলে গেছিলি, তাহলে কি জন্য ফিরে এসেছিস? আমি আমার অধিকার নিতে এসেছি। আমি শুনলাম ভাইয়াকে নাকি সবকিছু লিখে দিয়েছেন, আমাকে নাকি মৃত বলে ঘোষণা করেছেন। আমার সম্পত্তি কি করব, কাকে দিব, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তোর মতো বাইরের কোনো মেয়ের অধিকার নেই কিছু বলার। তাই? কিন্তু আমি তো আমার সমস্ত অধিকার নিয়ে তবেই ছাড়বো। তোমার কোনো কিছু নেই নেহা, এসব কিছু তোমার ভাইয়ার। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই, তুমি কিছুই পাবে না। এখানে দেওয়ার মতো তোমার কিছু নেই। বাবা মেয়ের মধ্যে এখানে কথা বলবে না ভাবি। এটা আমার বাসা, এখানে শুধু আমি উঁচু গলায় কথা বলবো। আর আমার কোনো মেয়ে নেই, বাসা থেকে বেরিয়ে যা তুই। বলেছি না আমি আমার অধিকার নিয়ে তবেই যাব। আমি আমার অধিকার না পেলে সেটা কারোর জন্য ভালো হবে না। কুত্তার বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার চোখের সামনে থেকে যাবি? একদম এগিয়ে আসবেন না।
মেয়ে বলে যখন স্বীকার করছেন না, তখন আপনার অধিকার নেই আমাকে মারার। কি করবা তুমি? তোমার যা ইচ্ছা করো নেহা। আর এটা ভদ্রলোকের বাসা, এখানে চেঁচামেচি করবা না। আমার যা ইচ্ছে করলে সেটা তোমাদের কারোর জন্য অনেক ভারী পড়বে। আম্মু, তুমি এমন মরার কান্না কেঁদো না। তুমি বাকিদের থেকে খুব বেশি ভালো না, তুমিও কম কিছু না। তুই এই বাসা থেকে বেরিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। তোমরা আমাকে আমার অধিকার দিবে না? না, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নেই, তোর কোনো অধিকার নেই, তুই কোনো কিছুই পাবি না। আমি গেলাম, এবং তোমরা উল্টো দিন গুনতে শুরু করো। দেখো তোমাদের সাথে কি কি হয়। তোমরা যে কখনো ভালো হবে না জানি। আমি তোকে জন্ম দিয়েই ভুল করেছি, যদি জানতাম এমন কিছু হবে তাহলে জন্মের পরেই গলা টিপে মেরে দিতাম। আব্বু, আমার কি আফসোস জানেন? আপনার মতো মানুষের ঘরে কেন জন্ম নিয়েছিলাম। আপনার মতো অমানুষ আমি কখনোই দেখিনি। আমার ভাবতে লজ্জা লাগে আপনি আমার পিতা, যে কিনা মানুষকে মানুষ বলে মনে করে না, সে নাকি আমার পিতা। মানুষকে বলে রাস্তার ময়লা আবর্জনা। ছি, কতটা নিচু মনের আপনি। আমি আপনাকে নিয়ে গর্ব করতাম। আপনি আমার কথা শোনেন, সব কথা রাখেন, আমার সব চাওয়া পূরণ করেন। আপনি অনেক ভালো। আমি কি আপনার কাছে খুব বেশি কিছু চেয়েছিলাম? আপনার তো অনেক টাকা পয়সা ছিল, এত কিছু থাকার পরও কেন আপনার এত লোভ? সেদিন আমার চাওয়াটা কেন পূরণ করলেন না? ইমোশনাল কথাবার্তা বলা হয়ে গেলে তুই যেতে পারিস, আমার কোনো মেয়ে নেই। নেহা আর কিছু বলল না, পেছনে ঘুরে হাঁটতে লাগলো। নেহার আম্মু আটকাতে চাইলে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমাদের উচিত ছিল আমাকে ছোট থাকতেই মেরে ফেলা। আজকের পর থেকে তোমাদের খারাপ দিন দেখতে হবে। এই বাসা ছেড়ে চিরদিনের মতো গেলাম। ছাড়ো, বাই। তোমাদের বোঝা উচিত ছিল কেন আমার সুখের জীবন রেখে এমন করলাম। নেহা ওর আম্মুকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, তোমরা কখনোই পরিবর্তন হবার না। নেহা তার ট্রলি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসে। এসে তার ফুপির বাসায় চলে আসে। আমি বাসায় আসতেই আম্মু নেহার কথা জিজ্ঞেস করলে বলি যে তার বাসায় গেছে। আমার বাসা শহর থেকে অল্প দূরে। এসে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আপু, এমনভাবে কান্না করো না। জানো যে তাদের ভুল কখনো স্বীকার করবে না। কেন শুধু শুধু ওখানে যেতে গেছো? কেন এমন হলো? আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম যেমন করেছিল? এ তো খুব কষ্ট পেতাম না। যখন নিকৃষ্টের মতো কথা বলল, তখন সব থেকে বেশি কষ্ট হয়েছে। টাকার কারণে সবাই অন্ধ হয়ে গেছে, মানুষকে মানুষ বলে মনে করে না। আমার এটা ভেবে কষ্ট হয় যে আমার এইসবের কারণে একজন মারা গেছে। কি করবা বলো? কিছু করার নেই। লোভ অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমি ভেবেছিলাম যে তারা আমাকে দেখে খুশি হবে, আগলে জড়িয়ে ধরবে, কিন্তু তার একটু পরিবর্তন হয়নি। মামা ভাঙবে কিন্তু মচকাবে না। অপেক্ষা করো, ধৈর্য করো, ধৈর্য ধরো, হয়তো সব কিছু ঠিক হবে। ভেবেছিলাম তাদের মানিয়ে বুঝিয়ে বিয়ে করব, কিন্তু তার তো শুনতেই চায় না, আমাকে বুঝতেই চায় না। আমাকে বলল আমি যেন আমার ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করে নিই, কিন্তু উল্টো আরো দূরত্ব বেড়ে গেল। বিছানায় শুয়ে ভাবছি না জানি কি করছে। আচ্ছা, ফোন দিয়ে দেখি কি করছে। ফোন দিতে রিসিভ করলো। কি করো? সরি। সরি কেন? আবার কি করেছো? তুমি বললে আমি যেন আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করে নিই, কিন্তু আরো দূরত্ব বেড়ে গেল, সম্পর্কটা আরো খারাপ হয়ে গেল। কি আর বলবো তোমায়, যা হবার তা হয়ে গেছে। তোমার পরিবার ছাড়া বিয়ে, এটা কেমন যেন হয়ে যাচ্ছে। শোনো, তুমি আবার যাও, ওটা তোমার পরিবার, তোমার আব্বু আম্মু। আবার গেলে অপমান করে বের করে দিবে। পরিবারের কাছে মান অপমান? তুমি আবার যাও। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তুমি যাবা। তুমি যদি যাও তাহলে আমি যাব, না হলে আমাকে এই কথা বলবা না, এই বিষয়ে কোনো কথাই বলবা না। তাহলে তুমি কান্নাকাটি বন্ধ করো। কান্না করছো কেন? কে বলেছে আমি কান্না করছি? আমি কান্না করি না। তাই না? কান্নাকাটি না করে চুপচাপ শুয়ে যাও। একটু কথা বলে ফোন রেখে দিলাম। 2 দিন পর বিয়ে হলো। নেহার অভিভাবক হয়ে আপুর শ্বশুর শাশুড়ি বিয়েটা দিল। মানে নেহার ছোট ফুপি এবং ফুপা। অল্প আয়োজন করা হয়েছিল, বড় করে বিয়ের আয়োজন করিনি। নেহার আব্বু আম্মুকে দাওয়াত দিয়েছিল, কিন্তু কেউ আসেনি। তাদের এক কথা, তাদের কোনো মেয়ে নেই। বাসর ঘরের ভিতরে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনভাবে না তাকিয়ে থেকে ঘুমটাটা তুলে আনবক্স করেন। এই মেয়ের দেখি ধৈর্য ধরছে না। আচ্ছা, করছি। বিছানায় বসে ঘুমটা সরিয়ে হেসে উঠলাম। এমনভাবে চোখ বাঁকা করে রেখেছো কেন? মনে হচ্ছে কানা।
না আসলে ওই আর কি। আচ্ছা দাঁড়াও, আমি কিছু কাজ করি, আমার শ্বশুরের ঘুম হারাম করি না, মানে এখন না হলেও আগামীকাল থেকে হবে। আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। কি করবা? 3টা বিল্ডিং সরকারি নিয়ম কানুন মেনে হয়নি। যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর মধ্যে অনেক ভেজাল। মেয়েদের যে কসমেটিক তৈরি হচ্ছে সেগুলোতে ভেজাল। টাকা খেয়ে এইসব কটা মুখ বন্ধ রাখবে। তোমার রাগ হচ্ছে না? কেন রাগ করতে যাবো কেন? রক্তের টান বলে কথা, একটা তো রাগ হবেই, তাই না? আমার কোনো রাগ হচ্ছে না, কোনো হেল্প লাগলে বল। আপাতত ডকুমেন্টগুলো সিআইডির কাছে পাঠিয়ে রাখি, কাজ না হলে সচিবের কাছে পাঠিয়ে প্রতিশোধ নিব। যেই ভাবা সেই কাজ দিলাম পাঠিয়ে, তারপর আর কি, বাকিটা ইতিহাস। 2 দিন পর আমাদের ওখানের ইউএনওর অফিসে বসে ওনার সাথে কথা বলছি, আর ওনাকে সব ডকুমেন্ট দিলাম। আশা করি কাজ হয়ে যাবে। নেয়ার কাছে অনেক ইনফরমেশন পেয়েছি, দিয়ে আরও অনেক কাজ হয়েছে। ওখান থেকে বাজারে এসে রাজকে ফোন দিলাম, রিসিভ করতে বললাম, কিরে কোথায় তুই? ডেটে আসি। ভালো, তাহলে ডেট কর। বাজারে এসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসায় এলাম। রুমে এসে দেখি নিয়া কারোর সাথে ঝগড়া করছে, আর রেগে ফোন কেটে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, তাই তো শুরু। আমাকে আমার অধিকার দিবে না, আমাকে কিছু দিবে না, কিন্তু সরকারকে ঠিক দিবে। কে ছিল? ভাইয়া ছিল। আমাকে বলে আমি যেন এইসব ইনফরমেশন না দিই। আমি নাকি সব কিছু সিআইডি থেকে পুলিশকে বলেছি। আমি তো বলেছি। আজকে তো ইউএনওকে সব কিছু দিয়ে এলাম। তোমার ভাইকে বলো ধ্বংস করে ছাড়বো, কাউকে শান্তিতে থাকতে দিব না। তোমার বাবার অহংকার চূর্ণ বিচূর্ণ করব। এখানে যতদিন আছি শান্তিতে থাকতে দিব না। তোমার বাবার হার্টের সমস্যা নাই তো? আরে না, আমার বাবার হার্ট হচ্ছে স্টিলের হার্ট, এত সহজে হার্ট অ্যাটাক করবে না। সে ভালো, আমি কারো মৃত্যুর কারণ হতে চাই না বাবা, কিন্তু তুমি এমনভাবে হায়নার মতো তাকিয়ে আছো কেন? রান্নাঘরে গেলাম, আম্মু বের করে দিল, বলে আমাকে রান্না করতে দিবে না। আমার প্রচুর খিদে পেয়েছে। ব্যাগে গাজর আছে, বসে গাজর খাও, আর না হলে মূলা খাও। খাবা আর বায়ু ছাড়বা। ছি, কি গন্ধ! ছি, তোমার মুলা তুমি খাও, আর কিছু নিয়ে আসো না, চিপস বা আর কিছু। এত চিপস খেলে শরীরে রোগ বাসা বাঁধবে। আমার কথা শুনে মুখ ভার করে নিয়েছে। এটা কোনো কথা হলো? ছোট বাচ্চাদের মতো করছে। এখন গিয়ে গাজর খাও, বিকেলে নিয়ে আসবো, প্রমিস। ঠিক তো, গাজরের হালুয়া বানাবো, সরো সরো তুমি। নেয়া উঠে চলে গেল। এ মেয়ে কখন কি করে সে ভালো জানে। ভাগ্যের জামাই আদর নেই। উঠে বাইরে চায়ের দোকানে আড্ডা দিয়ে দুপুর এলাম। এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। নাও গাজরের হালুয়া খেয়ে বলো কেমন হয়েছে। এখন হালুয়া খাবো না ভাত খাবো? তোকে কেউ পেট ভর্তি করে খেতে বলেছে? এত কষ্ট করে রান্না করলো, তুই খেয়ে দে। অল্প নিয়ে খেয়ে নেহার দিকে তাকালাম। কেমন হয়েছে শোনার জন্য আমার দিকে তাকিয়ে আছে। নতুন কিছু খাওয়া হলো না? অনেক সুন্দর, নাইস। কে রান্না করেছে দেখতে হবে না? তা তো দেখতে পাচ্ছি। কথা বলতে বলতে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে এলাম। এসে বিছানায় দপাস যাচ্ছে এমনভাবেই দিন। একদিন সকালে আমি আম্মু নেহা বসে আছি আর টিভি দেখছি। তখন হঠাৎ করেই দরজায় টোকা পড়লো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভদ্রতার খাতিরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসুন। আমার কথা শুনে 5 জন ভিতরে এলো। 5 জন বলতে নেহার ভাইয়া ভাবি আব্বু আম্মু থেকে পুরো ফ্যামিলি আছে, আর তার ছোট ভাতিজিও আছে। নেহা একবার তাকিয়ে টিভির দিকে নজর দিল। আম্মু উঠে বলল, এনারা কে? চিনলাম না তো। নেহার আব্বু আম্মু। আম্মু তাদের সালাম দিলেও নেহা তাদের দিকে আর ফিরেও দেখলো না। এই মেয়ের এত অ্যাটিটিউড বলার মতো না, কিন্তু শুধু আমার বেলায় উল্টো ছিল। চেয়ার এগিয়ে দিলাম, না বসেই দাঁড়িয়ে আছে। তোমার সাথে কথা বলার জন্য এসেছি। আমি এখন কার্টুন দেখছি, শেষ হলেই কথা বলতে পারবো। নেহার এমন কথা শুনে ওর বাবা রেগে গেছে, কিন্তু কিছু বলতেও পারছে না। কোনোভাবে রাগ কন্ট্রোল করে নিল। আম্মু আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় কিছু বলতে বারণ করে দিলাম। পুলিশ পাঠালেই তো তারা এসে নিয়ে যেত, এত কষ্ট করে এখানে আসতে হতো না। আপনার মতো লোকের পায়ে ধুলো পড়াতে এই বাসাটা সম্মানিত হয়নি, বরং অসম্মানিত হয়েছে। বলুন কি জন্য এসেছেন? আপনারা না দাঁড়িয়ে থেকে বসুন। আর বৌমা, এমনভাবে অপমান করা ঠিক না। ওনারা তোমার পরিবার, উনি তোমার বাবা।
আমার কোনো বাবা নেই আম্মু, আমি এতিম। মিস্টার নেহাল হাসান, কিছু কি বলবেন? কিছু বলার থাকলে বসুন, না হলে যেতে পারেন। নেহা, তুমি এগুলা কি শুরু করছো? যা শুরু করছো সব বন্ধ করো। আমি কিছু করিনি, আমাকে ব্লেম করে লাভ নেই। আমি জানি তুমি এইসব করেছো। এসব বন্ধ না করলে সেটা তোমার জন্য ভালো কিছু হবে না। আপনার এমন হুমকির জন্য দণ্ডবিধি 503 ধারা অনুযায়ী 2 বছরের কারাদণ্ড হতে পারে। আপনি আমার বাসায় এসে আমার ওয়াইফকে হুমকি দিচ্ছেন। নেহার ভাইয়া কিছু বলতে আসলে বললাম, প্লিজ আপনারা বসুন, সোফা নেই যে আপনাদের সোফায় বসতে দিব, প্লাস্টিকের চেয়ার আছে সেগুলোতেই বসতে হবে। আমার শাশুড়ি বসে নেহার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে পানি। মনে হচ্ছে মেয়েকে অনেক কিছুই বলতে চাই, কিন্তু বলতে পারছে না। আমি আপনাদের কিছু করিনি। কি হয়েছে যে আমার বাসায় স্বয়ং এসেছেন? শুধু আপনি না, ফ্যামিলির সবাই চলে এসেছেন। এই বাসায় আপনাদের দেওয়ার মতো কিছুই নেই। নেহা, এমনভাবে কথা বলো কি জন্য? ওনারা আমাদের বাসায় মেহমান। যাও যাও, নাস্তা পানির ব্যবস্থা করো। ওঠো, আম্মু চাও। সেই সব কিছু করার প্রয়োজন নেই। নেহা, তুমি এসব বন্ধ করো আর আমাদের বিজনেস আমাদের করতে দাও। তুমি জানো আমাদের কতটা ক্ষতি হয়েছে। এখানে আমি কি করব? আমার কিছু ক্ষতি হয়েছে যে আমার ব্যথা অনুভব হবে? আমাকে আমার অধিকার দিয়ে দেন, কিন্তু এখন আপনাদের কিছু লাগবে না। নেহা, মেহমানদের সাথে এমনভাবে কথা বলতে আছে? আমার কথা শুনে নেহা চুপচাপ হয়ে গেল। দেখুন, কি হয়েছে বলতে পারছি না। যদি ফ্যামিলিগত প্রবলেম হয়ে থাকে তাহলে বসে আপনারা কথা বলে ঠিক করেন, এবং আপনাদের সবাইকে দুপুরের দাওয়াত রইল। যত প্রবলেম তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমার পরিবারের এমন অবস্থা। এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে কিছুই জানেন না। মনে মনে বললাম, ভাঙবে কিন্তু মস্কাবে না। দেখুন, এখানে আমার কোনো দোষ নেই, শুধু শুধু আমাকে দোষ দিবেন না। নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার অভ্যাস পরিবর্তন করুন নিহাল সাহেব। আমি কিছু করিনি এবং আমি কিছু জানি না। নেহার আব্বু তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন। বের করে উঠে নেহার কাছে গিয়ে, এখানে আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগও আছে। যে অধিকারের জন্য এত কিছু করেছো সেই অধিকার এখানে আছে। আমার কিছু লাগবে না। কিছু প্রয়োজন না থাকলে এসব বন্ধ করে আমাদের শান্তিতে থাকতে দাও। নেহা পেপার নিল, তারপর চোখ বুলিয়ে পড়ে আবার ফেরত দিয়ে বলল, আমি কি আপনার মেয়ে যে সম্পত্তি নিব? আমি যদি আপনার পরিবারের কেউ হতাম তাহলে গ্রহণ করতাম। তাহলে তুমি আমার পরিবারের সাথে এমন কেন করলে? ওটা আমাকে অপমান এবং আমার মৃত শ্বশুরকে অপমানের ছোট্ট একটা প্রতিশোধ নিয়েছি। এখনও রাস্তায় নামতে হয়নি, তার জন্য শুকরিয়া আদায় করুন। আপনাদের আর কিছু বলবো না এবং আপনাদের থেকে প্রতিশোধ নেব না। আপনারা যেতে পারেন। নেহার আব্বু আর কিছু বলল না, পিছনে ঘুরে বাসা থেকে বেরিয়ে গেল। নেহার ভাইয়া এসে নেহাকে অনেক কথা বলল। নেহার থেকে কোনো রিপ্লাই না পেয়ে ওর ভাবি ভাইয়া চলে গেল। আন্টি নেহার দিকে তাকিয়ে আছে। নেহা উঠে ওর আম্মুর পাশে চেয়ার টেনে বসে হাতে হাত রেখে বলল, পারলে আমাকে মাফ করো আম্মু। তোমাকে এমনভাবে আঘাত করার কোনো ইচ্ছে ছিল না। আমি রুমে এলাম। 3 জনে হয়তো কথা বলছে। কান্নাকাটি আমার ভালো লাগে না। কাউকে কাঁদতে দেখলে নিজের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, তাই চলে আসা। একটু পরে নেহা রুমে এলো। এসে ডুকরে কেঁদে উঠল। উঠে দাঁড়িয়ে কাছে গিয়ে হাত ধরে বিছানায় বসিয়ে সামনে বসে বললাম, কেঁদে কি করবা? মনকে শান্ত করার জন্য হলে কান্না করতে পারো, কিন্তু আফসোস থেকে যদি কান্না আসে তাহলে লাভ নেই। তোমার এসব আগে ভাবা উচিত ছিল। উঠে পাশে বসতেই কাঁধে মাথা রাখলো। চুপচাপ বসে থাকলাম। কান্না করছে, করুক কিছুক্ষণ। বসে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তারপর 20 দিনের ছুটি কাটিয়ে আমি আম্মু আর নেহাকে নিয়ে চলে আসি বরিশালে। আবার শুরু হলো কর্মজীবন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।